নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। 20 মাস আগে সরকারের পতনের পর দলের ভরাডুবির পর অন্তরালে চলে গেছিলেন। তারপর ধাপে ধাপে কর্মসূচি থেকে শরীরী ভাষা সামনে এসেছেন এবং এই মুহূর্তে দলের প্রধান মুখ, আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের প্রধান কাণ্ডারি, যুদ্ধের প্রধান সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে। বুদ্ধবাবু, আমার প্রথম প্রশ্ন, কেমন আছেন? দীর্ঘদিন, বেশ কয়েক মাস আপনাকে জনসভায় দেখা যায়নি, পার্টি অফিসে নিয়মিত গেছেন কিন্তু পাবলিক মিটিং করেননি। তার কোনো বিশেষ কারণ? নির্বাচনের ধাক্কায় হতাশা? হতাশা আমার হওয়া সম্ভব নয়, আমি সবসময় আশাবাদী। নির্বাচনে একটা পরিবর্তনের পর আমার মনে হয়েছে একটু দূরে থাকাই কিছুদিনের জন্য উচিত। সেটাই শোভন। পাবলিক লাইফ থেকে আমি কোনো দূরে ছিলাম না। যাতায়াতটা, মিটিং করাটা একটু কমিয়েছিলাম, কিন্তু পার্টির মিটিং, আভ্যন্তরীণ মিটিং কোনো সময় উপেক্ষা করেছি। জনগণের নাকি চিঠি দিয়েছেন পার্টি কর্মীদের? সেটা আগেও দিয়েছি, এখন বেশি দিই। জনগণের কাছে কিছু কথা বলতে যাব, এটার জন্য একটু সময় নিয়েছিলাম। সেই সময়টা আমার ধরনের অতিক্রম করেছে। যেভাবে অতিক্রম করেছে আমি সেইভাবে আমার পাবলিক মিটিংয়ের সংখ্যাও বাড়িয়েছি। আগামী দিনে আরও বাড়াবো। একের পর এক জনসভা এবং সেখানে লোক, চণ্ডীপুরের আপনার জনসভায় এত ভিড় হলো যে মোটরসাইকেলে করে যেতে হলো। আপনি যখন দলের অফিস আর বাড়ি করতেন তখন আপনাকে আক্রমণের লক্ষ্য হতে হয়নি। বিরোধীরা, তৃণমূল কংগ্রেস শাসক দল আপনার বিরুদ্ধে কিছু তো বলেইনি, উপরন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং আপনাকে ফোন করে চলচ্চিত্র উৎসবে নেমন্তন্ন করেছেন, পার্থ চট্টোপাধ্যায় আপনার বাড়ি কার্ড দিতে চলে গেছেন। কিন্তু যে মুহূর্তে আপনি পাবলিক লাইফে ব্যাক করলেন এবং একের পর এক জনবহুল জনসভা করতে শুরু করলেন, সেহেতু আপনাকে কি মনে হচ্ছে যে শাসক দলের স্বাভাবিকভাবেই আক্রমণের লক্ষ্য হচ্ছেন? ওরা কি ওদের লক্ষ্য, কি ওদের উদ্দেশ্য আমার দরকার নেই, আমার কাজ আমায় করতে হবে। আমরা বুঝতে পারছি রাজ্য এমন একটা বিপদের মধ্যে ক্রমশ চলে যাচ্ছে, আমাদের কথা মানুষকে বলতেই হবে। কি হচ্ছে রাজ্যের কৃষি ব্যবস্থা, এই আত্মহত্যাটাই কি আস্তে আস্তে পশ্চিমবাংলার চরিত্র হয়ে যাবে? ছিল না তো আগে। এগুলো মানুষকে আমরা বলবো না? পশ্চিমবাংলায় যদি কলকারখানা না হয়, ছেলেমেয়েরা যারা এখন কলেজে পড়ছে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, অল্প লেখাপড়া জানে, ভালো লেখাপড়া জানে, তাদের ভবিষ্যৎটা কি? তো শুধু সিপিএম তৃণমূলের ব্যাপার না, এই ছেলে মেয়েদের কাছে আমাদের কথা বলতেই হবে। তাতে ওদের কি লক্ষ্য, কি ওদের প্রতিক্রিয়া আমার দরকার নেই। কিন্তু শাসক দল বাদ দিন, রাজ্য সরকার চিঠি লিখছে যে সিবিআই নন্দীগ্রাম কাণ্ডে যেন আপনাকে জেরা করে। কে কাকে জেরা করে? শুনুন, এসব কথার কোনো মানে নেই আমার কাছে, একেবারেই কোনো মানে নেই। এই কারণে যে আমার যা কথা ছিল, আমার যা কাজ, সব তো রাইটার্সে রয়েছে ফাইলে, গোপনীয়তার মধ্যে কিচ্ছু নেই। বলছে ফাইল উধাও হয়ে গেছে, আপনারা লোপাট করে দিয়েছেন। হতে পারে না, কোনো ফাইল লোপাট হতে পারে না। ওখানে সব ফাইল আছে, সব কিছু আছে, প্রকাশ্যে আছে, এবং ওখানে একটি দায়বদ্ধ সরকারের যা করা উচিত ছিল তাই করেছি। যে কোনো সরকার করতে তা বাধ্য। আইনের শাসন একদম ভেঙে পড়েছিল। ধরুন, যেটা খবর আসছিল যে মাওবাদীরা তৃণমূল একসঙ্গে করে অস্ত্র জড়ো করছে, প্রশিক্ষণ হচ্ছে, রাস্তা কাটা, গাছ কাটা, অফিস বন্ধ, এই অবস্থা চলতে পারে? গুলিটা না চললেই ভালো হতো। মাঠে ময়দানে সবটা নিয়ন্ত্রণ থাকে না রাইটার্সে, যারা আজকে আমরা ছিলাম তখন। কিন্তু এই যে পেছনে বসে এইসব কাণ্ড হচ্ছিল মাওবাদী এবং তৃণমূলের, আসলে এইগুলোই তো আসল ইনভেস্টিগেশন হওয়া উচিত। তার মানে বুদ্ধবাবু, গুলি চালানোর কথা আপনি জানতেন না? আমি তখন অ্যাসেম্বলিতে, আমার এখনো মনে আছে, অ্যাসেম্বলি হাউসের মধ্যে সব কিছু ছিল, ঠিক কী বিজনেস ছিল মনে নেই। আমি ঘরে এসে বসলাম, শুনলাম এই গুলি চলে গেছে। আমি তখনই, আমাকে একটু পরে বললো আমার ফিগারটা 14। খুব খারাপ লাগলো। কিন্তু ফিগারটা পরে আবার দেখলাম ফায়ারিংয়ে হয়েছে 8 জন, 6 জন হয়েছে অন্যভাবে, নানান রকম ইনজুরিতে। সেটাই বা কী করে হলো, কারা করলো? এখনকার শাসকেরা বলে আপনার ক্যাডাররা গুলি চালিয়েছিল। ক্যাডার ওখানে গিয়ে আমাদের লোকদের, এই লোকদের যারা মেরেছে তাদের গিয়ে ওই পুলিশের সঙ্গে গিয়ে, এসব গল্প আগে শুনেছি। পায়ের চটি পড়ে, তারপরেও শুনেছি তো হাজার হাজার ছেলে বাচ্চাকে পা ছিঁড়ে ছিঁড়ে নদীতে ফেলে দিয়েছে। ওসব বাজে গল্প করা শোনার আমার আর ইচ্ছে নেই, অনেক শুনেছি গল্প। ওইখানে
নন্দীগ্রামে মাওবাদী এবং তৃণমূলরা একসঙ্গে বসে যা করছিল সেগুলোর খুব ভালো ইনভেস্টিগেশন হওয়া উচিত, তাদের জেরা করা উচিত। 21শে জুলাই যে গুলি চললো সেটা নাকি আপনার নির্দেশে, আজকে কমিশনের কাছে কমপ্লেন করেছেন রাজ্যের একজন মন্ত্রী, বলেছেন যে ইস্তফা দেবেন তিনি যদি মিথ্যে প্রমাণিত হয়। থাকলেও কি না থাকলেও তাদের রাজ্যের কিছু এসে যায় না, ও কতটা আমি উত্তর দিই না সব। 21শে জুলাইয়ের ঘটনাটা কি আপনি নির্দেশ মনে দিয়েছেন? আছে ঘটনা আমার, কিন্তু এসব কেউ নির্দেশ দেয় নাকি এসব ব্যাপারে? পুলিশকে ওখানে গনমাল হলো, একটু পরে শুনলাম ফায়ারিং হয়েছে। এইভাবেই রাইটার্সে খবর আসে। রাইটার্স থেকে কেউ বসে বসে গুলি চালানোর নির্দেশ, সব গল্প শুনে লাভ নেই। আর এসব আজেবাজে লোক মন্ত্রিসভায় সব কথা বলছে, কথা সব উত্তর দিতে গেলে রোজই একটা করে উত্তর দিতে হয়। কোথাও এই যে আপনার একের পর এক জনসভায় ভিড় হওয়া এবং এই যে একের পর এক অভিযোগ, জেরা, তদন্তে কমিশনে নালিশ, এইগুলো কি লিঙ্কড মনে হচ্ছে আপনার? জানি না এইভাবে কেউ আমাদের ঠেকাতে পারবে কিনা, কোনোদিন পারেনি, পারবেও না। আমি এর মধ্যে বড় কিছু দেখছি না, শুধু এইটুকু আমার আমি জানি যে এইসব করে আমাদের কিছু লোককে বিরুদ্ধে কিছু অভিযোগ করে কিছু লোককে জেলে পাঠিয়ে আমাদের পার্টিকে বা আমাদের বামপন্থীদের একটু দমিয়ে দাও, একটু ভয় পাইয়ে দাও, পারবে না, কিছুতেই পারবে না। সে সাহস এই আমাদের আছে, আমাদের সেই শক্তিও আমাদের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি যদি ভিন্ডিকটিভ হতেন তাহলে আপনাদের জেলে পৌঁছতে হতো। জেলের বাইরে আছেন, তার জন্য কোথায় ধন্যবাদ দেবেন আর সমালোচনা করছেন। একটাও লোককে অ্যারেস্ট করলাম না, এত চুরি ডাকাতি থাকা সত্ত্বেও। আমি করলে তো একটাও থাকতেন না, সব কটা জেলে পচে মরতেন। কিন্তু বন্ধু, আমি ভিন্ডিকটিভ নই। কি উত্তর দেবো বলুন তো? এগুলো কি একটা রাজ্যের এই স্তরের যিনি সরকারের এই স্তর থেকে এইসব কথাবার্তা আসা উচিত? আমিও তো সরকারে যখন ছিলাম তখন তো ওদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক মামলা। যিনি বলছেন তার বিরুদ্ধে কম অভিযোগ, কম মামলা ছিল, আমি তো একটাও পার্সু করিনি। রাজনীতি করছি, রাজনীতি করো। আমি রাজনীতির কথা, দুর্নীতির কথা না বলাই ভালো বেশি। আমি সেসব নিয়ে আমি ঘাঁটি না কাউকে, কিন্তু এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন কি সরকারে আগে, ইনক্লুডিং চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রীকে বলছেন। ধরে নিন সবাই কথা বলছি আমি। কত সম্পত্তির মালিক ছিলেন, এখন কত সম্পত্তির সব মালিক। মানে ক্ষমতায় আসার পর বলছেন? কোনো উদাহরণ, কোনো ইঙ্গিত দেবেন? না, যাদের এই অবস্থা তারা যেন আমাদের সম্পর্কে বেশি কথা না বলেন। বুধবাবু, সামনে পঞ্চায়েত নির্বাচন, কোথায় এখন বলবেন যে এ রাজ্যের জমিতে শুধুমাত্র আলু পটলের চাষ হবে? আপনি বলছেন শিল্প চাই, শিল্প নীতি চাই, তো একটা পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক ঝুঁকি হয়ে যাচ্ছে না? আমি বলছি না সেটা, কোনো প্রেস সেটা মনে করছে আমি তাই চাই, তা হতে পারে না। কৃষির ওপর যে গুরুত্ব, কৃষকের ওপর যে গুরুত্ব, সেটা কিন্তু আমরা বামপন্থীরা, বামফ্রন্ট বা আমাদের সরকার কখনো ছোট করিনি। ছোট করলে ধান উৎপাদনে আস্তে 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 আমরা সারা ভারতের মধ্যে প্রথম হতে পারতাম না। রাইস, ধানে হয়েছি প্রথম, সবজিতে হয়েছি প্রথম, আলুতে হয়েছি দ্বিতীয়। আমাদের একটা ধারাবাহিক চেষ্টার ফল, এবং আমাদের রাজ্যের মানুষের ঠিক যে খাদ্যের প্রয়োজন, মানে ভাতের, সেটা আমরা করতে পেরেছিলাম। সেটাকে দুর্বল করলে সব নষ্ট হয়ে যাবে, সেটাকে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা এটা ভালো করেই বুঝেছিলাম, শুধু ধান চাল নিয়ে, শুধু কৃষির সাফল্য নিয়ে পশ্চিমবাংলা এগোতে পারে না। ধরুন এই মুহূর্তে আপনি ভারতের সারা রাজ্যের শিক্ষা জগতের ছবিটা দেখুন। এতগুলো ইউনিভার্সিটি, এতগুলো কলেজ, এতগুলো পলিটেকনিক, আইটিআই, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায় যাবে? নির্দিষ্ট প্রশ্ন। উনি নির্দিষ্ট উত্তর দিচ্ছেন, বলছেন যে 34 বছরে আপনারা একটা বিশ্ববিদ্যালয় করেছেন, উনি এসেই 4টে বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, 3টে সরকারি, একটা বেসরকারি। আমরা বলেছিলাম নতুন বিশ্ববিদ্যালয় করব। 34 বছরে সিপিএম একটা বিশ্ববিদ্যালয় করতে পেরেছিল, আর আমরা 1.5 বছরে 4টে করেছি। আমরা এই বছরে 7টা বিশ্ববিদ্যালয় করেছি, উনি শুধু একটা ঘোষণা করেছেন, এখনো করতে পারেননি। এই তথ্যগুলো সব ভুলে যায়। 7টা ইউনিভার্সিটি করেছি আমরা, আর উনি একটা শুধু ঘোষণা করেছেন, এখনো শুরু করতে পারেননি। সে বাদ দিন, এই ছেলেমেয়েগুলি পাশ করে কোথায় যাবে? কলকারখানা, অফিস আদালত ছাড়া কোনো উপায় নেই। ইন্ডাস্ট্রি, বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে। ক্ষুদ্র এবং বলতে পারেন ছোট শিল্প, মাঝারি শিল্প,
বড় শিল্প না হলে হয় না। বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝারিরা আসে। বড় শিল্প মানে ম্যানুফ্যাকচারিং। উনি তো বলছেন একটা নয় 16টা করেছেন, উদাহরণ দিয়েছেন যে বিধান রায় একটা করেছিলেন, রায়বেরিলিতে সোনিয়া গান্ধী একটা রেলের কারখানা করেছেন, উনি 16টা রেলের কারখানা করেছেন আজকেই বলেছেন। দুটোর মাত্র বাজেট স্যাংশন আছে, আর একটারও নেই। ভালো করেই জানি আমরা, একটা হবে না। ধরুন রেল মিনিস্ট্রি চালানোরও তো একটা পদ্ধতি আছে। রেল দপ্তরটা কি, সে তার ভারতের অর্থনীতির তার কি সম্পর্ক? দিল্লির মাথাটা চাইছেন জিডিপিটা 7%, 8% গ্রোথ হোক। তার রেলের ভূমিকাটা কি? রেল কত মাল বহন করতে পারে, কত মাল বহন করা তার উচিত, কোথা থেকে কোথায় উঠতে হবে, ফ্রেট করিডর মানে কি, করার তাৎপর্যটা কি? এখন কয়টা নামের স্টেশনের নামকরণ করা আর একটা দুটো শিলা পুঁতে দেওয়া, এইভাবে চলেছে রেল মিনিস্ট্রি। আমি পরেরটা আসবো। আজকেই বলেছেন যে তিনটে বড় পাওয়ার প্রজেক্ট, তার একটার উৎপাদন ক্ষমতা 500 মেগাওয়াট। অবভিয়াসলি কাটোয়া এনটিপিসি, রঘুনাথপুর এনটিপিসি, জলপাইগুড়ি মিন করেছেন, আমাদের শুনে যেটা মনে হচ্ছে। আপনি বলছেন শিল্প কোথায়? দেখুন, মুখের কথায় যদি চলতেন তাহলে বলতে বাধ্য হচ্ছি আমি যে একটা কথাও সত্যি না। সত্যি না এই অর্থে, আমরা সরকারে চলে আসার পর পশ্চিমবাংলায় একটা নতুন ইনভেস্টমেন্ট প্রপোজাল আসেনি। আমরা চলে আসার পর কাটোয়া আমরা প্রায় অর্ধেকের বেশি করে এসেছিলাম, সেটা দাঁড়িয়ে গেছে। এবং জমি অধিগ্রহণ পাটটা আর অন্যগুলো টাই আপ হয়ে গেছিল, কারা কারা করবে কি ব্যাপার। বিদ্যুতের নতুন কোনো প্রকল্পের ভাবনা চিন্তা করা যাচ্ছে না, আটকে গেছে। রাস্তাঘাট, বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে 34 বারাসাত শিলিগুড়ি আটকে গেছে। দুটো পোর্ট আমাদের আস্তে আস্তে দুর্বল হয়ে ক্রমশ অকেজ হয়ে যাচ্ছে। এই সবটা মিলিয়ে ভাবতে পারেন পশ্চিমবাংলা কোথায় চলেছে। 5 বছর পরে আপনি এক নজরে সরিয়ে দিন, আমাদের সিপিএমকে সরিয়ে দিন, তৃণমূলকে সরিয়ে দিন, পশ্চিমবাংলা 5 বছর পরে কোথায় দাঁড়াবে? এ রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে? এরা আজকে পড়াশুনো করছে, ইনফোসিস উইপ্রো এলো না, তার মানেটা কি? যে ছেলেমেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে, কম্পিউটারটা জানে, ইংরেজি জানে, তারা কোথায়? তাদেরকে আবার ছুটতে হবে বাঙ্গালোরে। আপনি 5 বছরের কথা বললেন, উনি 5 বছর ধরেই বলছেন যে 5 বছরে বলেছিলেন 10 লক্ষ চাকরি দেবেন। 1 বছরে তিনি চাকরি দিয়েছেন সরকারিভাবে 2 লক্ষ এবং 7-8 লক্ষ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন। 10 লক্ষ চাকরি 1 বছরই করে দিয়েছেন, 5 বছর লাগেনি। আজকে বলেছেন আমরা বলেছিলাম 5 বছরে 10 লাখ লোকের চাকরি দেবো, তো 1-1.5 বছরে তো প্রায় 2-2.5 আমি করিয়ে দিয়েছি সরকারে, এবং প্রাইভেটেও প্রায় 7-8 লাখ হয়ে গেছে। একটা পাগলকে বললে বিশ্বাস করবে? এই বলুন তো, এই কথাগুলো কোনো মানে হচ্ছে? 8 লাখ 10 লাখ সবাই সেই প্রাতের বমি হয় না, হয় না, জানতে পারো না, কেউ জানতে পারছে না যে চাকরি হয়েছে। এই কি জানেন, একটা খারাপ কথা বলছি, মিথ্যে কথা জোর দিয়ে বলো, বারবার বললে, মিথ্যে কথা জোর দিয়ে বললে কিছু মানুষ বিশ্বাস করে বসে থাকবে। এসব পুরনো জিনিস ইতিহাস ঘেটে পাওয়া যায়। বলছেন পাওয়ার ব্যাংক তৈরি করেছেন, আমরা টেকনিক্যালি সম্ভব কিনা অবশ্য জানি না, কিন্তু বলছেন যে 3 বছরে অন্য রাজ্যকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দেবে। আমরা একটা সময় বাড়তি আমাদের কিছু হতো, বাইরের রাজ্যকে আমরা দিতাম, কিন্তু আমি যতদূর জানি টেকনিক্যালি বিদ্যুৎ প্রিজার্ভ করা যায় না, তখনই সেটা দিয়ে দিতে হয়। আগে আমাদের রাজ্যে আগামী 5 বছরের পরিকল্পনাটা পরিষ্কার করুন, তারপরে বাইরের রাজ্যকে দেবেন। কোথাও আবার শিল্পের কথা আছে, শিল্পের জমি, যে শিল্পের জমি এই যে আপনাদের ক্ষমতা থেকে সরে যেতে হলো, তার অন্যতম বড় কারণ বলে আপনার দলিলেই তার একটা ইঙ্গিত আছে। শিল্পের জমি একজন শিল্পপতি, যেটা কেন্দ্র সরকার চাইছে 80% 20%, সেই অধিগ্রহণের ফর্মুলা মেনে কি সম্ভব? ধরুন কেন্দ্রীয় সরকারের ওই আইন এখনো তো লোকসভায় আসেনি, ড্রাফট ক্যাবিনেটে পাস হয়েছে, ক্যাবিনেট করেছে, ড্রাফট হয়েছে। আমার ধারণা সরকারের ভূমিকাটা আরও গুরুত্বপূর্ণ হওয়া উচিত।
সারা দেশের সম্পর্কে আমার সব পরিষ্কার সব জায়গায় সম্পর্কে আমি বলতে পারবো না, কিন্তু এ রাজ্যে ধরুন, যদিও মনে করুন সিঙ্গুরের ক্ষেত্রে অন্তত, সিঙ্গুরের ক্ষেত্রেও 80% সমর্থন আমরা নিশ্চয়ই পেয়েছিলাম, সেরকম কোনো সন্দেহ নেই। কিন্তু সরকার যদি নিজে দায়িত্ব না নেয়, তাহলে শিল্পপতিদের কাছে বিকল্পটা হচ্ছে ল্যান্ড মাফিয়া অথবা হাত গুটিয়ে বসে থাকা। যদি একটা ভারসাম্য রেখে কৃষি এবং শিল্পের উন্নতি করতে হয়, তাহলে সরকারের ভূমিকাটা আরও গুরুত্ব আছে। ধরুন, যেটা বলছেন অনেকে, আপনিও বললেন এক্ষুনি, হ্যাঁ, সিঙ্গুরে এবং নন্দীগ্রামে গিয়ে, সিঙ্গুরে আটকায়নি আমরা, সিঙ্গুরে করে এনেছিলাম প্রায় 80-85% হয়ে গেছিল কারখানা। নন্দীগ্রামে গিয়ে একটা গোলমাল হলো, তবে সেই গোলমালটা সিঙ্গুরে ছড়িয়ে পড়ল এবং তার ফলে একটা জটিলতার সৃষ্টি হলো। জটিলতাটাকে সেই মুহূর্তে আমাদের আর মুখোমুখি হওয়া সম্ভব হলো না। হ্যাঁ, আমরা তার জন্য পরাজিত হয়েছি। তার থেকে শিক্ষা গ্রহণ করছি। জমি অধিগ্রহণের ব্যাপারে আরও সতর্ক হতে হবে। মানুষের মধ্যে যেন কোনো বিরোধ না থাকে, বিরোধমূলক অবস্থা নিয়ে শিল্প করা যায় না, এই ব্যাপারটি সতর্ক হতে হবে। কিন্তু মনে করুন আমরা পরাজিত হলাম, আর একটা দল জিতলো, ঠিক আছে, কিন্তু শিল্পায়নের প্রশ্ন তো বাতিল হতে পারে না। এবার বোধহয় আমি বিরোধের প্রশ্নে আসবো। আপনি বিরোধের কথা বলছেন যে এই রকম একটা পোলারাইজড রাজ্যে 10-15% লোক তো রাজনৈতিক কারণেই না বলবেন, কোথায় জমি নেবেন? না, সেখানেই তো প্রশ্ন আসছে যে সরকারের কোনো ক্ষেত্রে এটা হয় না যে ধরুন রেলপথ করতে গেলে বা ব্রিজ করতে গেলে বা আরও গুরুত্বপূর্ণ ইনস্টলেশন, সামরিক দপ্তরের জন্য কিছু ঘরবাড়ি করতে গেলে জনস্বার্থে অধিগ্রহণ, যেটাকে একেবারে পিওরলি জনস্বার্থ অধিগ্রহণ, তার জন্য হবে। কিন্তু সেখানেও তো 100% সমর্থন পাওয়া যায় না। তাই জন্যই তো ওই ধরনের একটা আইন দরকার। সে ব্রিটিশ আমলের আইন পাল্টানো উচিত, আমিও মনে করি। কিন্তু একটা দায়িত্বশীল সরকারের যদি ওভারঅল ডেভেলপমেন্ট করতে হয় একটা দেশে, তার হাতে নতুন আইন চাই, এবং সেই নতুন আইনের সরকারের হাতে বেশি ক্ষমতা দেওয়া উচিত। কত পার্সেন্ট বলে আপনার মনে হয়? পার্সেন্ট আমি বলতে পারবো না, কিন্তু প্রয়োজন হলে মনে করুন সরকারের হাতে যে ক্ষমতা থাকা উচিত, সেটা সরকারের আইন দিয়ে ওটা করা যায় না। মনে করুন আলোচনা মূল সমস্যাটা কি, মানুষকে আগে কনভিন্স করো, বোঝাও, একটা দিক। দ্বিতীয় হচ্ছে তার দামটা যেন ঠিক পায়। তৃতীয় হচ্ছে যতটা সম্ভব তার পুনর্বাসন। এই তিনটেকে রক্ষা কবচ করে সরকারের এগোনো উচিত। তাতে আর আইনের মধ্যে পার্সেন্টেজ বাদে খুব একটা লাভ হবে না। কিন্তু বোধহয় আপনার এই মত কি আপনার দল মানে? বিজয়বাড়া ডকুমেন্টে পরিষ্কার বলা হচ্ছে মানুষের ইচ্ছের বিরুদ্ধে কোনোভাবে জমি নেওয়া যাবে না। আপনার দলের ডকুমেন্ট? না, ডকুমেন্ট ঠিক এভাবে বলা হয়নি। ডকুমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে, যেরকম বললাম, যেটা সরকারি পরিকাঠামো তোলা। আমি স্পেসিফিক বেসরকারি শিল্প বলছি। বেসরকারি শিল্পের ক্ষেত্রে একটা মনোভাব আছে, সেটা মনোভাবটা হচ্ছে এই যে এটা তাদেরই করে নিতে হবে, সরকার তার জন্য কিছু করবে না। এটাতে আমার মনে হয় এটা সম্ভব না। একটা দায়িত্বশীল সরকার একটা শিল্পকে বলতে পারে না যে, ধরুন সিঙ্গুরের মতন প্রশ্ন, ম্যানুফ্যাকচারিংয়ের মতন বড় শিল্প যদি আবার প্রয়োজন হয়, হওয়া উচিত, আরও দরকার আমাদের। কাউ যদি 1000 বিঘা 2000 বিঘা জমি লাগে, তাহলে আমি কি বলবো, আপনি গিয়ে জমি জোগাড় করুন 3000 কৃষকের সঙ্গে দরাদরি করে। কি করে করবে? তার মানে সে শিল্পটা আমার হাতছাড়া হচ্ছে। যে জিনিসটা আমাদের মাথার চিন্তার মধ্যে আসে না, যেন ডেকে শুনে গরিব কৃষকদের একটা জমি একজন বড়লোক শিল্পপতিকে দিয়ে দিলাম। আরে এটা তো ইস্যু না। ইস্যুটা হচ্ছে হ্যাঁ দিয়ে দিলাম, তার জন্য কত কর্মসংস্থান হলো, হাজার হাজার ছেলে মেয়ে কাজ করবে, হাজার হাজার মানুষ ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এমপ্লয়েড হবে। সিঙ্গুরের ওই জমি থেকে কি মূল্য সৃষ্টি হতো, কতজনের শ্রমদিবস সৃষ্টি হতো, ফ্যাক্টরিটা হয়ে গেলে কি মূল্য সৃষ্টি হচ্ছে, কত শ্রমদিবস সৃষ্টি হচ্ছে। কিন্তু বোধহয় আপনি আপনার দলকে এটা বোঝাতে পারলেন না। মানে এই অবস্থান তো আপনার দল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একই হয়ে যাচ্ছে। তা না, কিন্তু আমাদের একটা সর্বভারতীয় অবস্থান নিতে হয়েছে, যেটা হচ্ছে এই কারণেই হচ্ছে যে মনে করুন মহারাষ্ট্রের মতন রাজ্যে বা অন্ধ্রের মতন রাজ্যে 10,000 12,000 একর SEZ এর জন্য সরকার একেবারে একতরফাভাবে জমি দিয়ে দিচ্ছে। বা এই গুরগাঁওতে যেটা গণ্ডগোল কন্টিনিউ করছিল, হরিয়ানা,
রিয়েল এস্টেট করার জন্য সরকার সব জমি নিয়ে নিচ্ছে। এসইজেডের এই পার্টটা আমাদের আপত্তি। উইপ্রোস বা ইনফোসিসকে আমি নিজে বলেছিলাম, আমি কথা দিচ্ছি এ রাজ্যে আপনি এসইজেড পাবেন। কেন পাবেন? তাদের জমি কত, 25, 30, 50। এক্সপোর্ট না করলে এসইজেড না করলে তারা আসবে কী করে? কিন্তু এসইজেড যেখানে 10,000, 12,000 একর জমি নিয়ে নিচ্ছে, এবং 10,000, 12,000-এর মধ্যে 50% রিয়েল এস্টেট করার জন্য, এটা অন্যায়। এইভাবে কৃষকের জমি নেওয়া যায় না। সেটা নাকি এটা সিঙ্গুর নন্দীগ্রামের পর সিপিএম এখন জমির ক্ষেত্রে ডিফেন্সিভ? না, জমির ক্ষেত্রে আগেও ছিলাম। যেটা আমি বলছিলাম, মহারাষ্ট্রে বা অন্ধ্রতে বা কয়েকটা জায়গাতে এসইজেড করা হয়েছে 10,000, 12,000 একর জমি নিয়ে। আমরা সেখানে আপত্তি করছি, কেন এত জমি নিচ্ছ? আর সেই জমির 50% ইন্ডাস্ট্রি করছো, 50% রিয়েল এস্টেট করছো, এটাও আপত্তি আমাদের। কিন্তু এই ক্লারিফিকেশন তো আপনার পার্টির ডকুমেন্ট নেই। আছে, দেখবেন যেটা আমরা দিল্লিতে দিয়েছিলাম সব মিলিয়ে, পার্টির ডকুমেন্ট না, গভর্নমেন্টকে যেটা আমরা দিয়েছিলাম, তাতে আমরা এই এসইজেডের ওই জমির পরিমাণ নিয়ে বলেছিলাম। তারপরে জমি নেওয়ার পর সেখানে ইন্ডাস্ট্রি কত হবে, রিয়েল এস্টেট কত হবে, 50% একদম। আমরা রিয়েল এস্টেটের আপত্তি করেছি। রিয়েল এস্টেটের জন্য জমি তুমি নিতে পারো না, এবং সেটাকে এসইজেড বলতে পারো না। আপনি স্পেশাল ইকোনমিক জোন মানে কি দেখুন না, সবটা মিলবে না। ভিয়েতনামে আমি নিজের চোখে দেখেছি কি ছিল ভিয়েতনাম, আজকে খুব পাওয়ারফুল স্পেশাল ইকোনমিক জোন। চায়নাতে মিরাকল করেছে তো, সেখানে নিয়ে এসছে ফরেন কোম্পানিজ, ফরেন আপনার টেকনোলজি, যাতে চাইনিজ ইকোনমি চেঞ্জ হয়ে যাচ্ছে। একদম। এসইজেড থেকে যদি একদম হার্ডকোর ন্যানোর মতো শিল্প 1000 একর লাগবে, সেক্ষেত্রে আপনাদের দলের দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে কি? ধরুন ন্যানো কারখানা আরেকটা প্রজেক্ট, সেই মুহূর্তে আমি আগাম কথাটা বলতে চাই না। আগে দিল্লিতে যে আইনটা দাঁড়িয়েছে, এই আইনটা বেরিয়ে আসুক, তারপরে আমরা আরেকবার রিলুক, আরেকবার মতামত চিন্তা করবো আমাদের। বুদ্ধবাবু, এই মুহূর্তে এই রাজ্যের শিল্পের সংকট আপনার কি বলে মনে হয়? জমি নীতি, ল্যান্ড ব্যাংক, যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তাদের রাজনৈতিক উত্থানে জমি আন্দোলনের ভূমিকা, সমস্যাটা কোথায়? শহরাঞ্চলে ল্যান্ড সিলিং কোথায়? শহরাঞ্চলে আলাদা জিনিসটা, মূল সমস্যাটা হচ্ছে এই সরকার কি করতে চান বুঝতে পারছেন না। শিল্প মানে কি, কেন শিল্প দরকার, কোন শিল্প দরকার? ম্যানুফ্যাকচারিং, বিগ ম্যানুফ্যাকচারিং ইউনিট ছাড়া স্মল মিডিয়াম হবে না। নলেজ ইন্ডাস্ট্রি, ইনফরমেশন টেকনোলজি, বায়োটেকনোলজি ছাড়া হতে পারে না, অ্যাডভান্স করতে পারি না আমরা। এই সমস্ত মিলিয়ে একটা ভিশন যাকে বলে, সেই ভিশনটা নেই। এক, দুই হচ্ছে সেখানে আবার একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ঠিকই, জমি নীতিটা কী হবে? একটা ব্যালেন্সড জমি নীতি, কে তাকে বলছে যে জমি সব কৃষি জমি নিয়ে নাও, উর্বর জমি, কৃষি জমি বাঁচাতেই হবে, কিন্তু বাড়তি জমি কিভাবে নেবে তার পদ্ধতি নিয়ে কিন্তু আমি কোনো অবস্থাতেই জমি নেবো না, এই যদি অবস্থা নয়। আমি কাউকেই, এমনকি আইটির জন্য আমি এসইজেড দেবো না, কী করে হবে? এই নীতিহীনতা, কোনো দিশাহীনতা, এর ফলে আমার তো দুশ্চিন্তা হচ্ছে। ধরুন এই পার্টি যেতে, এই পার্টি হারে, ঠিক আছে, তো 5 বছর পর পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়াবে? কলকারখানা নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, পশ্চিমবাংলায় আমরা কিসের ওপর দাঁড়াবো 5 বছর পর? সারা দেশ তো আমাদের দিকে হাসবে, তাকাবে। বুদ্ধবাবু, শিল্পের কথাতেই আসবো, প্রাইভেটাইজেশনের কথাতে আসবো। বহুদিন ধরে একটা বড় ইস্যু, আজকে চমৎকার একটি বিমানবন্দর কলকাতা পেয়েছে একটা নতুন সাজে, নতুন চেহারায়। আপনার মনে থাকবে, তারপরে আপনার একটা সাক্ষাৎকার নেওয়ারও সুযোগ হয়েছিল আমার। এই প্রাইভেটাইজেশন অফ এয়ারপোর্ট, এই ইস্যুতে আপনার দল রুখে দাঁড়িয়েছিল। আপনি কি আজকে দাঁড়িয়ে মনে করেন যে সেই দিন সেই রুখে যাওয়ার সঠিক ছিল? দেখুন, আমাদের দেশটা তো এখন, এক কথা আপনি যদি বলেন যে সরকারের আর কোনো ভূমিকাই থাকবে না, সেই জায়গাতে আমি নেই। বিশেষ করে গুরুত্বপূর্ণ পরিকাঠামো আমাদের দেশে, জাহাজ বন্দর, বিমানবন্দর, রেলওয়েজ, কয়লা আছে এখনও, এগুলো কয়েকটা বেসিক ইন্ডাস্ট্রি, কি ইন্ডাস্ট্রি যা বলে, ইন্ডাস্ট্রি সরকারের হাতে থাকা উচিত বলে আমি মনে করি, এখনও থাকা উচিত। অন্য রাজ্য যারা বেসরকারি হাতে দিয়ে দিয়েছে, আপনি দৃশ্যত এয়ারপোর্টে পা রাখলেই সেটা বুঝতে পারবেন তফাৎটা। ঠিকই, কিন্তু আমি তো অনেক কষ্ট করে প্রাইম মিনিস্টারকে বুঝিয়েছিলাম যে আপনি কলকাতাটা করবেন না, আর চেন্নাইও আপত্তি করছিল, চেন্নাইও হয়নি। শেষ পর্যন্ত তো সরকারি টাকা আনতে পেরেছিলাম, অসুবিধাটা কি? সরকারি টাকায় হওয়াটাই তো ভালো।
কেননা বেসরকারি হওয়ার পেছনে অনেক আবার অন্ধকার ব্যাপার থাকে। উদ্ধব, আপনার সময় বর্ধমানে অন্ডালে এয়ারপোর্ট হচ্ছে, সিঙ্গাপুরের চাঙ্গি করছে, সেটা তো বেসরকারি টাকায়। হ্যাঁ, তাহলে সেটাই আপনি হ্যাঁ বলছেন, নতুন ওরা না বলছেন? গ্রিনফিল্ড এয়ারপোর্ট বেডের ব্যাপারে বলেছিল যে আর পারবো না আমরা করতে, তখন আমি বাধ্য হয়েছিলাম, সিঙ্গাপুর ছুটেছিলাম, ওই চেইনিদের সঙ্গে ওখানে বসে লাঞ্চ করতে হয়েছিল আমাকে। সে ভদ্রমহিলা অ্যাডভাইসার ওদের সেই কোম্পানির, তাকে বোঝালাম। সে তো প্রথমে কমিউনিস্ট শুনে খুব ভয় পেয়ে গেল। তাই আমি বললাম যে না না, এইসব ব্যাপার আমরা এই আমাদের পলিসি ইত্যাদি ইত্যাদি। তারপরে তারা এলো। মানে নতুনে আপনি হ্যাঁ বলছেন, যেটা এক্সিস্টিং সেটা ছাড়ছেন না। ওরা বলেছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছিল গ্রিনফিল্ড এয়ারপোর্টের জন্য আমরা দায়িত্ব নিতে পারবো না, ওটা প্রাইভেটকে দিতে হবে। কিন্তু পাশাপাশি একটা দমদমের মডার্নাইজেশন এবং এক্সপ্যানশনের জন্য হ্যাঁ। আমি তো মনমোহনজিকে রাজি করালাম এবং হলো। মানে এই মুহূর্তে দমদম বিমানবন্দরের, কলকাতার আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরের যে চেহারা আপনি দেখছেন, তাতে আপনি খুশি? আমি এটার হওয়ার পর আমি যাইনি, আচ্ছা। কিন্তু টিভিতে যা দেখেছি, ছবিটা কাগজে যে ছবি দেখেছি, আমি খুশি। আমাদের এখানে এখনো পর্যন্ত যে ক্যাপাসিটি, যত প্লেন এরা হ্যান্ডেল করে, কার্গো হ্যান্ডেল করে, প্যাসেঞ্জার হ্যান্ডেল করে, সেই তুলনায় তো ভালোই হয়েছে। হয়তো ভবিষ্যতে আরো এক্সপ্যানশন করার স্কোপ আছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিমানবন্দরটা করলো, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি গিয়ে দেখবেন যে মেনটেনেন্স, সার্ভিস সমস্ত বেসরকারি হাতে। খুব বেশি তফাৎ কি হয় বুদ্ধবাবু? প্রাইভেটাইজেশন মানে তকমাটা হয়তো লাগছে না, কিন্তু ব্যাপারটা তো এক। আপনাদের মুশকিল হচ্ছে, বা আপনার মুশকিল হচ্ছে বলবো, প্রাইভেটাইজেশনের মধ্যেই হচ্ছে দেবতার ঘুরপাক, আর সব সরকার মানেই অপদেবতা। এটা আমরাও তো আবার, আমিও সেটা তা নয়, কিন্তু দেবতার, সরকারি দেবতাকে রেখে ভেতরটা সমস্ত অপদেবতা ঢুকে গেল, এটাও তো ঠিক নাই। বলছি যে আজকে যদি আপনি এয়ারপোর্টে পা রাখেন, আপনি দেখবেন মেনটেনেন্স থেকে সার্ভিস সমস্ত বেসরকারি হাতে। প্র্যাকটিক্যালি একাধিক বেসরকারি সংস্থা এয়ারপোর্টটা চালাচ্ছে। তাহলে সেদিনের প্রাইভেটাইজেশন আটকে তো কিছু লাভ হলো না। আটকে লাভ হলো না, এটা ঠিক না। যেখানে সরকারও করতে পারে, বেসরকারি করতে পারে, আমাদের ফার্স্ট প্রেফারেন্স হবে সরকারি করুক। এবং আমি কথা বলতে গিয়ে বুঝেছিলাম যে আমি ওই পজিশনটা স্টিক করি, হবে। তাই হলো, তাই জন্য স্টিক করেছিলাম। উদ্ধব, আবার একেবারে রাজ্য সরকারের কাছে আসি। আপনি বারবার বলছেন এটা সরকার চলছে না, ক্লাব চলছে। 34 বছরের সঙ্গে যদি তুলনা করেন, 20 মাস, প্রায় শিশু, এখনো এত কঠোর সমালোচনার সময় এসেছে? ধরুন, সমালোচনাটা তো করতে হচ্ছে রাজ্যের দিকে তাকিয়ে। এটা কি হচ্ছে? পাড়ার জলসাটা এখন সরকারি জলসা, এই লেভেলে একটা সরকার চলছে। পাড়াতে সব নানান রকম উচ্ছৃঙ্খলতা, হিংস্রতা, লুম্পেন, এইগুলোকে এই সময় খুব ফুলে ফেঁপে উঠেছে। পাড়ার জলসাটা এখন সরকারি জলসায়, এবং কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। সরকারের প্রায়োরিটি তাহলে কি? কিন্তু এই প্রবণতা আপনাদের সময় দু একবার দেখা যায়নি? হোপ 86 হয়েছে, ব্যতিক্রম। নিজেই বললেন আপনি, দু একবার দেখা যায়নি কি? দু একবার দেখা গেছে। আমরা একেবারে সব কিছুর ঊর্ধ্বে ছিলাম আমি দাবি করছি না, সেটা ব্যতিক্রম হয়েছে, দু একটা ভুল হয়েছে আমাদেরও, অন্তত আমার মনে হয়েছে। কিন্তু এখন কি হচ্ছে? এইটাই তো হচ্ছে, শুধু জলসাই শুধু হচ্ছে। পাড়ার যে উশৃঙ্খলতা, সেটা চলে এসছে অন্য জায়গায়। মাঝে মাঝে একটু লাল, সাদা, নীল রং, একটু তিনবাতি, আর জলসা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে? সরকার চলছে বলে তো মনে হচ্ছে না। আর যে চলে যদি বলেন আপনি, আমি বলবো পেছন দিকে চলছে, যে পশ্চাৎগতি। পেছোতে পেছোতে শেষ পর্যন্ত 5 বছর পর কোথায় গিয়ে দাঁড়াবো কেউ জানে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্লাবগুলোকে টাকা দিচ্ছে। গত বছর 700 ক্লাবকে, এবার 2600 ক্লাবকে টাকা দেওয়া হয়েছে, এবং উনি ঘোষণা করেছেন যে আগামী 5 বছর এই টাকা ক্লাবগুলোকে দিয়েই চলবে। এটাই আমাদের রাজ্যে প্ল্যান বাজেট হবে। আমি অসময়ের কাছে শুনছিলাম এগুলো নাকি প্ল্যান বাজেট থেকে দেওয়া হচ্ছে। কোন সরকার দিতে পারে, যার একটু দূরপাল্লার চিন্তা নেই, যার সত্যিকারের উন্নয়নের কোনো ভাবনা নেই? ক্লাবকে টাকা দেওয়া তো খুব সোজা। ওরা রাজনীতি তো ওইসবই করেছে এতদিন, পাড়ায় পাড়ায় ক্লাব, পাড়ায় পাড়ায় ক্লাবকে টাকা, জলসা ইত্যাদি। সেটাই এখন রাজ্য স্তরে উঠে এসেছে। বুদ্ধবাবু, আমি একটা কথা এখানে বলবো, সেটা হচ্ছে এই যে ক্লাবকে টাকা দেওয়ার প্রবণতা, সুভাষ চক্রবর্তী ক্লাবকে টাকা দেননি। আপনি বলতে পারেন যে 40 কোটি দেননি, পরিকল্পনা খাত থেকে দেননি, কিন্তু এই প্রবণতাও তো আপনারা শুরু করেছেন। ভুল করছেন আপনি, এটা বলে আবার ওদের নাম করছেন। সুভাষ আজকে জীবিত নেই।
স্পোর্টস ডিপার্টমেন্টের কিছু রুটিন কাজ থাকে, সে রেজিস্টার্ড ক্লাবকে দেখে শুনে সব নিয়মকানুন আছে, টাকা দেয়। আমি টাকা দেওয়াটা রেজিস্টার্ড ক্লাব হলে তার সেই অ্যাস্তাচ আপত্তি করছি না, আমি কিন্তু বলছি আপনি আর কিছুই করছেন না, শুধু ক্লাবকে টাকা দিচ্ছেন, এটা কি সরকার? আর কিছু করছেন না তো। উৎসবের জন্য টাকা, ক্লাবের জন্য টাকা। আপনি গত 6 মাসের একটা খরচের হিসাব বার করুন এই সরকারের। এটা বিপজ্জনক প্রবণতা, এটা কোনো সেন্স অফ প্রায়োরিটি নেই, দিশা লক্ষ্য সব কিছু হারিয়ে গেছে। এর ফল শেষ পর্যন্ত পশ্চিমবাংলা ভীষণভাবে ভুগবে। পাশাপাশি আরও দুটো সরকারের কাজ তুলে ধরা হচ্ছে। এক, পাহাড় হাসছে, জঙ্গল হাসছে, জঙ্গল শান্ত। পাহাড়ে এই সাম্প্রতিক একটা উত্তেজনা ছাড়া পাহাড় সাময়িকভাবে অশান্তি থিতিয়ে গিয়েছিল, এটা তো মানবেন? হ্যাঁ, শেষ অশান্তি থিতিয়ে গেছিল তো। আমাদের সময় দীর্ঘ 2 দশক অশান্তি ছিল না। অনেক যদি ব্যাকগ্রাউন্ডে যান আপনি বুঝতে পারবেন। একটা এজিটেশন হলো গোর্খাল্যান্ড, তারপরে বুঝিয়ে সুজিয়ে জ্যোতিবাবু, রাজীব গান্ধী 88 একটা হলো। তারপরে ওর চিন্তা আসলো, চিন্তাটাকে আমরা প্রথম বুঝিয়েছিলাম যে আছে এটাই চলুক, যে না, আমার কনস্টিটিউশনাল গ্যারান্টি চাই, 6 শিডিউলে আনতে হবে। আর সেটা ড্রাফট হলো, সেটা দেরি হয়ে গেল। দেরি করতে করতে তার মাঝখানে আবার এই এডুকেশনটা শুরু হয়ে গেল। কিন্তু আপনি তো ঘুরে আসলেন দার্জিলিং থেকে। গোর্খাল্যান্ডের সঙ্গে আপোষ করে কোনো আলোচনা করাই উচিত হয়নি। আপনি কি তাহলে বলবেন এই যে জিটিএ চুক্তি তার দ্বিতীয় পাতায় যে মেনশন, সেটাই একটা ভুল আছে? ওটা ভুল হয়েছে, ওটা না করলেই ভালো হতো। অশোক যখন আমাকে ফোন করলো যে এইটা এখানে রাখছে, আমি বললাম তোমরা ইনসিস্ট করো, আপত্তি করো, কিন্তু ব্রেক করবে না, আলোচনা থেকে সরে যাবে না। কিন্তু বোঝাও যে আমরা করিয়েছিলাম যে ওই আলোচনা, ওই এজিটেশন তুলে নেওয়া হলো এবং গোর্খা হিল কাউন্সিল হলো। তো এরা উল্টো করে দিল ওই আলোচনা, নট উইথ স্ট্যান্ডিং আওয়ার ডিমান্ড ফর দিস সেপারেট স্টেট, আমরা এই জিটিএ করছি, সম্পূর্ণ উল্টে গেল। গোর্খাল্যান্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষে আপোষ করলে ফল ভালো হবে না। খুব সীমান্তের একটি খুব গুরুত্বপূর্ণ এলাকা ওটা, পাহাড়ের সঙ্গে ডুয়ার্সের ইস্যু জড়িত, ডুয়ার্স এবং তারাই। ওখানে এই আগুন নিয়ে খেলতে যাওয়া ঠিক না। এটা এই সরকার যত তাড়াতাড়ি বোঝেন তত তাড়াতাড়ি। এই সিজনের টুরিস্টরা ঘুরে আসতে পেরেছে বলে পাহাড় হাসছে না, লং টার্মে সমস্যার আরও গভীরে যেতে হবে। জিনিসটা অত সোজা না, গেলেই বোঝা যায় না। হঠাৎ লেপচাদের নিয়ে এটা কী করে দিলেন? আরে বোঝা দরকার তো পাহাড়ের মানুষের জনসংখ্যার ভিত্তিটা কী, তার কোন অংশ কী, লেপচা কারা, অন্যরা কারা, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা আছে তাদের তো একটা রিজার্ভেশনের করার কথা জিটিএতে, সেটা না করে হঠাৎ একটা অ্যানাউন্স করে দিলাম লেপচা। এইগুলো চিন্তা না করা, চিন্তাহীন সব পদক্ষেপ। পাহাড়ের মতো বড় সমস্যার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তার সহযোগিতার প্রয়োজন হয়, পাশে দাঁড়ানোর প্রয়োজন হয়, আপনারা বা আপনি পরামর্শ বা সহযোগিতা দেবেন? সবসময় দেবো, কেন দেবো না? পাহাড়ের ব্যাপারটাতে যদি সেটব্যাক হয় তা আমরা কি আনন্দিত হব নাকি? আমরা তো উদ্বিগ্ন। আপনাদের তো রাজনৈতিক লাভ, পাহাড় আসছে বিজ্ঞাপন হয়েছিল, আপনারা বলবেন দেখুন হাসিম লান, সেটা সহজে একটা, কিন্তু আমরা ওই রাজনীতি ঠিক করি না। যদি লং টার্ম বলেন, আমাকে বলেন, আমি মনে করি পাহাড় যদি সমস্যা সৃষ্টি হয়, উদ্বেগ, সারা রাজ্যেরই ক্ষতি হবে। সেটা ডুয়ার্সে ক্ষতি হবে, তরাইয়ে তক্ষুনি ক্ষতি হবে। কিন্তু আমরা উদ্বিগ্ন, আমরা ওতে পাহাড় হাসছে না বলে আমরা হাসতে আরম্ভ করলাম, আমরা এই রাজনীতি করি না। বুদ্ধবাবু, জঙ্গলমহলে আমি যদি পরিসংখ্যান রাখি, দৃশ্যত আপনার সময়, বিশেষ করে শেষ 3 বছর, প্রতি মাসের যতজন মানুষের মৃত্যু হয়েছিল, হত্যা হয়েছিল, রক্তের হোলি খেলা চলেছিল, সেই সংখ্যা তখন শূন্যে নেমে এসছে। জঙ্গল তো শান্ত। জঙ্গল শান্ত এক অর্থে, কারণ তার মূল কারণটা হচ্ছে তৃণমূল, মাওবাদী এবং তার মাঝখানে একটা ব্রিজ করত জনসাধারণের কমিটি, এরা একসঙ্গে মুভ করত এবং সবারই লক্ষ্য হচ্ছে আমরা। তার জন্য আমাদের এত প্রাণ ওখানে গেছে। একদিকে আমরা, আরেকদিকে হচ্ছে তৃণমূল, জনসাধারণের কমিটি, মাওবাদীরা, একই লক্ষ্য।
কিন্তু আপনি বারবার এই কথা বলেন, প্রমাণ করতে পারেননি, বা আপনার পুলিশ যে গ্রেফতার করতে পেরেছে মাওবাদীদের সঙ্গে যুক্ত তৃণমূলীদের, তাও তো নয়। কয়েকশো গ্রেপ্তার হয়েছিল তো শুধু ওই জন্য। আমাদের যারা খুন করেছে তারা হয় মাওবাদী, নয় ছত্রধরের কমিটি, আর নয়তো তৃণমূল। ওরা দিনের বেলা তৃণমূল, রাত্রিবেলা ছত্রধরের কমিটি। এটার নিয়ে আজকের কোনো রহস্য নেই। আচ্ছা, তো এরপরে আমি ধরি যে ধরা যাক, শেষ করি ওইটা, যেহেতু ওই আমরা যেহেতু আহত হয়ে রক্তাক্ত ওখান থেকে সরে গেছি, এখন সরকার থেকেও নেই, তাই জন্য এই তিনজনের মধ্যে এখন এই মুহূর্তে কোনো বড় বিরোধ নেই, তাই জন্য শান্ত আছে। তা কেন বলছেন? ঠিক উল্টোটা হওয়ার কথা। তার কারণ ধরা যাক যে তৃণমূল কংগ্রেস সরে গেল, তারপরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কৃষাণজির মৃত্যু হলো গুলিতে, এবং তারপরে এই যে আমি যদি ধরে নিই আপনার কথা সত্য যে তৃণমূল কংগ্রেস সরে গেছে, তাতে তো মাওবাদীরা ক্ষিপ্ত হয়ে উঠবে। তৃণমূল কংগ্রেস সরে যায়নি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তারা যা এতদিন করেছে তার বিরুদ্ধে, সেই জন্য এখনই তৃণমূলের বিরুদ্ধে ওরা অস্ত্র ধরছে না। কৃষাণজির মৃত্যু হলো তারপরেও না ধরেনি। এখন ভালো করে অবজার্ভ করেন কি হচ্ছে, তার ফলে একটা ক্ষেত্রে তারা রিটালিয়েট করেনি, কোনো ক্ষেত্রে করেনি, কোনো গ্রামে, কোনো অঞ্চলে, কোথাও না। পুরনো সম্পর্কটাকে চেষ্টা করছে কি করে ম্যানুভার করে রেস্টোর করা যায় আবার। তার কারণ এইটা যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখনো, সেই জন্য রিটালিয়েট। তার একটা কারণ ওইটা, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। রাজনৈতিকভাবেও এখনো পুরোপুরি বিচ্ছেদ ঘটে যায়নি তৃণমূলের সঙ্গে ওই গ্রুপগুলোর। কিন্তু এই যে মহাকরণে একের পর এক মাওবাদী নেতা নেত্রীরা সারেন্ডার করছেন, যারা একাধিক খুন করেছে, পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র ছিনতাই করে নিয়ে গেছে, সেই অস্ত্র নিয়ে এসে তারা আত্মসমর্পণ করছে, এ হতে পারে না। আইনের শাসন থাকবে না তার। কিন্তু নৈতিকভাবে আপনি যদি দেখেন যে মূল স্রোতে মাওবাদীরা ফিরছে, এটা তো পজিটিভ। আমাদেরও সময় ছিল, আমরাও ওপেনলি বিজ্ঞাপন দিয়ে করতাম, তার কিছু কন্ডিশন ছিল। কার আত্মসমর্পণ করলে কি হবে, যে খুনের আসামি তার কি হবে, অস্ত্র নিয়ে ধরা পড়লে কি হবে, যে অস্ত্র সরকারি কোষাগার থেকে লুট করা হয়েছে। আমরা কয়েকটা কন্ডিশন দিয়েছিলাম আত্মসমর্পণ। আপনি বলছেন ৭৭ সালে আপনাদের নীতি আর 2011-র মাওবাদী আত্মসমর্পণের নীতি ভিন্ন? অবশ্যই ভিন্ন, কারণ আমরা তখন তো আর্মস নিয়ে স্ট্রাগল করিনি। ৭৭-এ যখন সবাইকে ছাড়া হলো আস্তে আস্তে, তখন ওইভাবে প্র্যাকটিক্যালি শুধু নকশালপন্থী তখন যারা ছিল তারাও তখন কার্যত কংগ্রেসীদেরও ক্ষমতা এসে তো আপনারা সবাইকে ছেড়ে দিয়েছিলাম। কিছু তখন শুধু ভয় ছিল ওইটাই যে তারা আইনের শাসন মানবে কিনা, সংবিধান সম্মতভাবে ফিরে আসবে কিনা। পরে দেখা গেছে আমরা ঠিকই করেছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন, আপনারা জেনারেলি ছেড়ে দিয়েছিলেন, উনিও ছাড়ছেন। এটা তো বুঝতে হবে, এটা তো ওয়েস্ট বেঙ্গল ফেনোমেনন নয়। এরা যারা করেছে এই জিনিস বা করছে পেছনে, সারা ভারত তাই চেহারাটা দেখুন, ছত্তিশগড় থেকে আরম্ভ করুন, এটা অল ইন্ডিয়াটা ফেনোমেনন, একে এত সহজে ট্যাকল করা যাবে না। এবং পশ্চিমবাংলায় একটা শান্তি চুক্তি হতে পারে না, হবে না, করবে না ওরা। সিপিএম দলটা হাঁটু ভেঙে পড়ে গেছে, ঘুরে দাঁড়ানো দূরে থাক, উঠে দাঁড়াতেই পাচ্ছে না। পঞ্চায়েত নির্বাচনে আপনাদের ভরাডুবি অনিবার্য, বহু আসনে আপনারা প্রার্থী দিতে পারছেন না। কিছু লোক ভাবছেন বা চাইছেন সত্যি আমরা হাঁটু ভেঙে গেছে, শুয়ে থাকি। হাঁটু আমার তো অত সহজে ভাঙে না। আমরা অনেক, আমার জীবনে আমি অনেক দেখেছি, ওঠা বসা দাঁড়ানো। গত নির্বাচন, বিধানসভা নির্বাচনের পরে একটা আকস্মিক একটা আঘাত এসেছিল পার্টিতে, কোনো সন্দেহ নেই, এটা আসাটাও স্বাভাবিক। কিন্তু দেখবেন আস্তে আস্তে মানুষের অভিজ্ঞতাটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ আমাদের। সেই অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ যখন আস্তে খানিকটা বিরোধিতা করছে, রুখে দাঁড়াচ্ছে, আমরা আরও শক্ত জমির ওপর দাঁড়িয়েছি। এবং বলতে পারেন আমাদের সমর্থনটা তো 2011 নির্বাচনে আমরা একেবারে শূন্য হয়ে গেলাম তা তো না। আমাদের পেছনে তো কয়েক লক্ষ, প্রায় 1,95,00,000 মানুষের সমর্থন ছিল। 40% তো আমরা ভোট পেয়েছিলাম। সুতরাং সেই মানুষ তো আছেই। যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি এসেছিল বা আমাদের সম্পর্কে একটা হতাশা এসেছিল, আমাদেরকে যারা ছেড়ে গেছিলেন, এই অংশের মধ্যে ফিরে যাওয়ার প্রক্রিয়াটা শুরু করতে আমাদের সময় লেগেছে, কিন্তু এখন শুরু হয়েছে। কারণ মানুষের নিজের অভিজ্ঞতাটাই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। আমরা কি করতে পেরেছি, কি পারিনি,
আমরা কি ভুল করেছি আর এখন কি হচ্ছে, এই অবস্থার ফল কি হতে পারে, মানুষ হিসাব করছেন, এগুলো মিলিয়ে নিচ্ছেন। এগুলো অনেকে বলছেন শহরাঞ্চলের মানুষ ঠিকই এটা বুঝেছেন, আপনি যেটা বলছেন গ্রামাঞ্চলেও মনে করুন, গ্রাম এখনো মমতাময়। আমি আপনাকে এখনো বলছি না, গ্রামের যারা সবচেয়ে বড় সংখ্যক যারা ক্ষেত মজুর, বর্গাদা, ছোট চাষি, গত 2-3 বছরে আমরা একটা কাঠামো আমরা কয়েক বছর ধরে একটা কাঠামো তৈরি করেছিলাম। আমি একটা উদাহরণ দেবো, ধান কেনার ব্যাপারটা। আমরা মিটিং করে করে আগে থেকে স্ট্র্যাটেজি ঠিক করতাম। এই আমনটা ওঠার সঙ্গে সঙ্গে আমরা জোর করে এফসিআইকে নামাতাম, আমরা নামতাম, আমাদের কোঅপারেটিভগুলো নামতাম, সেলফ হেল্প গ্রুপগুলোকে নামাতাম, মহিলাদের। ধান কৃষকের কাছ থেকে ডাইরেক্টলি কিনতে হবে এবং মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা দিতে হবে। 1 বছরের মধ্যে সেই কাঠামোটা ভেঙে গেল। কী করে? একদম ভেঙে গেছে। গরুর গাড়ি করে ধান নিয়ে ঘুরে বেড়াচ্ছে কৃষক, কেনার লোক নেই। তারপরে ফিরে এসে বাধ্য হচ্ছে আপনার ডিস্ট্রেস সেল, দাম পাচ্ছে না। 1250 টাকা পাওয়ার কথা 800-900 ধান বিক্রি করতে হচ্ছে ব্যাপকভাবে। বর্ধমানে, হুগলিতে, মুর্শিদাবাদ, মেদিনীপুর, এই মানুষের অভিজ্ঞতা নেই। আরে বাবু, কি ছিল আর কি হলো? ধানটা বিক্রি করতে পারলাম না, দামই পেলাম না। আমাদের সময় কৃষক ঋণ নিত এবং মহাজনের ঋণও নিত, কোনো উপায় ছিল না। আমরা সব জায়গায় পৌঁছতে পারিনি কৃষকের ঋণ দিতে, কিন্তু ধানটা উঠলে ধানটা বিক্রি করে ঋণটা শোধ করত। এখন ধানটা বিক্রি করতে পারছে না বা দাম পাচ্ছে না, আত্মহত্যা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অন্তত 10 বছর মুখে লিউকোপ্লাস দিয়ে আপনাদের বসে থাকা উচিত। 20 মাস যেতে না যেতে আপনারা বিরোধিতা একেবারে সোচ্চার হয়েছেন। আপনারা টকেটিভ না লিউকোপ্লাস্টে আঠা কম ছিল? যারা 35 বছর কিছু করেননি তাদের কাছে আমার আহ্বান থাকবে, 10 বছর মুখের লিউকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকুন, করেননি, চেষ্টা করেননি করা। আমি শুধু বলছি সেই হিসাবেই আমাদের যে কোনো একটা বছরের সঙ্গে, মনে করুন ধরুন 78-79, চলে আসুন 92-93, বা আরও চলে আসুন 2009, 2007-08, যে কোনো একটা বছরে আমাদের টোটাল কাজ, ওনার একটা বছরের কী কাজ, হিসাব করুন। যে কোনো হিসাব করুন, যে কোনো লোককে দিয়ে এজেন্সি এসে ওনার গুছিয়ে নিতে একটু সময় লাগছে। উনি বলছেন আপনারা যা করে গেছেন। আরে দায়ভার সবারই থাকে। ওই ধার নিয়ে আমরা তো ধারের হিসাবের মধ্যে দাঁড়িয়েই চালিয়েছি সব। কিন্তু আমার নেই কিছু, কথাটা হচ্ছে কি চাই, কি করতে হবে। একবার বলছেন নেই কিছু, একবার বলছেন 90 ভাগ কাজ হয়ে গেছে। 90 ভাগ আমার শুনে এক সময় অবাক লাগে। এই যে 90 ভাগ কাজ হয়ে গেছে বলছেন, তার মানে সরকারের ঠিক কি কাজ ধারণা নেই। আমি আপনাকে বলি, আজকেই বলেছেন, একদিকে বলছেন 90 ভাগ কাজ হয়ে গেছে, পাশাপাশি বলছেন সংখ্যালঘুদের জন্য সাচার কমিটির যে সুপারিশ তার 99 ভাগ কাজ হয়ে গেছে। নিজেই ভয় পেয়ে গেছিলাম, এগুলো বলেছি করতে পারবো তো, মানে একটু এক্সপেকটেশন বেশি নিয়ে বলেছিলাম। তো আমি একদিন ম্যানিফেস্টো খুললাম, খুলে আমি দেখলাম কি কি বলেছি লোকের কাছে। তো দেখছি লোকের কাছে যা বলেছি তার তো 99% হয়েই গেছে। তো আগামী 3 বছর আমি কি করবো? মুসলিম যারা তাদের 94% ঢুকে গেছে এবং এক্ষেত্রে 12-13% রিজার্ভেশন অলরেডি হয়ে গেছে। কমিটির সুপারিশও না, সবাই কোনো স্টেট অফ অ্যাফেয়ার্স মাইনরিটির কী অবস্থায় হয়ে আছে এটার বর্ণনা। রঙ্গনাথ কমিশনের রিপোর্টের ভিত্তিতে রেকমেন্ডেশনসগুলো মূলত আছে, অ্যাকশন টেকেন রিপোর্ট। সেইটার ওপর আমি তো একটা কাজ করে এসেছিলাম। আর কিছু না পারি, রাইটার্সে যদি 100টা লোক ঢোকে 10টা মুসলমান ছেলে ঢুকবে, সেটা বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়ে গেছে। সেটা এই করছি সেই করছি বলে কিছুই করছি না। আর এই যে কথাগুলো জানেন, কথাগুলো খুব খারাপ। মুসলমান ছেলে মেয়েদের আসল সমস্যা কি? শিক্ষা, কাজ, এবং তার ভিত্তিতে একটা সমতার, একটা লেভেল প্লেইং গ্রাউন্ড যাকে বলে, একটা সমান জমি চাই অন্যদের সঙ্গে। এই তো মাইনরিটির সমস্যা। উনি বলছেন সেই জন্যই আরো বৃহত্তর মুসলমান অন্য গোষ্ঠীকেও এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই সংরক্ষণের আওতায়। অন্যদের ঢোকাতে গিয়ে তো মুসলমানরাই বাদ চলে গেছে। না, মুসলমানদের জনগোষ্ঠী আরো বিভিন্ন ভিন্নতর জনগোষ্ঠীকে উনি এর মধ্যে অর্ডারটা তো কিছু দাঁড়ায়নি। আমি যে করে এসেছিলাম উনি বলেছিলেন আরো বাড়িয়ে দেবো, কিন্তু অর্ডারটা ফাইনালি কি হলো? কিছুই হয়নি। এইখানটা আমি বলছি যে একসময় বলে যাচ্ছেন 10,000 মাদ্রাসা। কি 10,000 মাদ্রাসা? কোথায় 10,000 মাদ্রাসা আমাদের রাজ্যে যে নতুন করে দিয়েছেন? আসল কথাটা হচ্ছে কিচ্ছু না, ফাইনালি হলো
পুরোহিতদের ভাতা, এই ইমামদের ভাতা। ইমামদের ভাতা। আচ্ছা, মনে করুন চিরকাল তো আমাদের মসজিদ চলেছে, মন্দির চলেছে, গির্জা চলেছে, ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে। তো হঠাৎ এই দায়িত্ব সরকার নিতে গেলেন কেন? নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাথা তুলছে। এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে গিয়ে। আপনি বলছেন একটা ব্যাকল্যাশ হচ্ছে। বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না? তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ। এটা তার অবদান, এই সরকারের অবদান, বিজেপিকে পথ ছাড়া। বিজেপির কে এই সুযোগ করে দেওয়াটা একদমই উচিত হচ্ছে না। বুধও ইংরেজিতে একটা কথা আছে, ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার, অথবা ডেভিল টু ডিপ সি। উত্তপ্ত কড়াই থেকে একেবারে সাক্ষাৎ জ্বলন্ত আগুনে। অনেকে বলছেন এ রাজ্যের পরিবর্তন ঠিক এমনই, একেবারে জ্বলন্ত আগুনে পড়েছেন। কিন্তু আপনারা উত্তপ্ত কড়াই ছিলেন, এটা তো মানবেন। রাজনৈতিক কেউ কেউ তো ভেবেছেন উত্তপ্ত কড়াই, তখনও তারা হয়তো আগুনটা জানতেন না। কিছু মানুষ ভেবেছেন আগুন, তারা ভাবছেন কিনা সেটা পরের কথা। কিছু মানুষ ভেবেছেন এই সংখ্যাটা কত। আমাদের ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা 10 থেকে 15 লাখ, কিন্তু 1,95,00,000 মানুষ কিন্তু ওই ওটাকে কড়াই মনে করেনি, ফ্রাইং প্যান মনে করেনি। তারা মনে করেছে এটাই পশ্চিমবাংলার সহজ অবস্থান, বামপন্থীরাই তাদের কাছেই আমরা নিরাপদ। আমরা এখন ভালো করে বোঝার চেষ্টা করছি যারা চলে গেছিলেন কেন গেছিলেন, কোথায় ভুল হলো। 2,30,00,000 যারা ওদের ভোট দিয়েছেন। হ্যাঁ, আমাদের থেকে 35 লক্ষ বেশি। এই 35 লক্ষের মধ্যে অর্ধেক চলে আসলেই তো হয়ে গেল, অঙ্কটা একদম গুলিয়ে গেল, উল্টো হয়ে গেল। 2,35,00,000 আমাদের 1,95,00,000। 35 লক্ষ আমাদের থেকে বেশি পেয়েছিল। এই 35 লক্ষের মানুষের অবস্থানটা, এরা কারা? এরা নতুন প্রজন্ম, এরা পুরনো মানুষ, এরা গরিব, এরা শহরের গরিব, কোথাকার? আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এগুলোকে বোঝার চেষ্টা করেছি এই টানা এই একটা বছর ধরে, এবং সেইভাবে আমাদের কর্মসূচিকে সাজাচ্ছি। একটা জিনিস আপনাকে বলতে পারি, যে গরিব মানুষ ছেড়ে গেছিলেন সেই গরিব মানুষকে আমরা ফিরিয়ে আনতে পারব, এটা আমরা নিশ্চিত। এবং তার প্রক্রিয়াটাও শুরু হয়েছে দেখতে পাচ্ছি আমি। শহরেও খানিকটা বুঝতে পারছি, গ্রামেও খানিকটা বুঝতে পারছি সেই মানুষের মধ্যে। কেন তারা তো আবার দুটোকে মিলিয়ে নিচ্ছেন। তো তারা মনে করুন, আপনার ভাষায় যদি বলি, ওই তপ্ত কড়াইয়ের থেকে আবার আগুনে এমন পুড়েছে শরীর, তারা বুঝতে পারছে যে না, ওটার থেকে এটা ভালো। হয়তো সবাই সে সিদ্ধান্ত করতে পারছেন না। মানে আগুন থেকে আবার তপ্ত কড়াই ফিরতে হবে না তো? কড়াই ঠান্ডা হবে তো? কড়াই, সেটা তো আমাদের দায়িত্ব, কড়াইকে ঠান্ডা করতেই হবে, কেননা মানুষ তো লাভ দিয়েছিল, এটা ঘটনা। সুতরাং কড়াইকে শান্ত করতে হবে যাতে ওই ভুল আর না হয় আমাদের। আমরা ভুলগুলো অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছিলাম সরকারে কি হয়েছে। কি ভুল, কোন কোন ক্ষেত্রে আপনার অনুতপ্ত বলে মনে হচ্ছে? আমরা বললাম যেটা শিল্পায়নের ক্ষেত্রে, অন্তত 2-1টি ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল, সচেতন হওয়া উচিত ছিল। যেমন জমিতে হাত না দিয়েও এমন একটা প্রচার হয়ে গেল নন্দীগ্রামে, তো ভাবা যায় না। তার মানে জমিটা, ক্ষেত্রটা প্রস্তুত ছিল আমাদের বিরুদ্ধে। তো আরো যে অভিযোগ, ঔদ্ধত্য, দুর্নীতি, আচ্ছা, সেটা একটা দিক, সরকারের দিকে একটা বললাম আমি। মূলত জমিকে কেন্দ্র করে মানুষের মধ্যে থেকে একটা বিচ্ছিন্নতা। পার্টিতে আমরা কিছু ট্রেন্ড, প্রবণতা আমরা চিহ্নিত করেছিলাম। সেটা হচ্ছে সাধারণ নাগরিক জীবনে অবাঞ্ছিত হস্তক্ষেপ, মাতব্বরি, এইগুলো আমরা এক এক করে এলাকা ধরে, অঞ্চল ধরে আলোচনা করে ঠিক করেছি এই সব মাতব্বরি, এই সব অবাঞ্ছিত জিনিস একদম বন্ধ করতে হবে। মানুষের সব একদম চান না। সব কিছুর ক্ষেত্রে, সব কিছু প্রতিষ্ঠানের মধ্যে সিপিএম হাত বাড়াচ্ছে, এ হতে পারে না, বন্ধ করতে হবে। সেইগুলো আমরা শোধরাচ্ছি, অনেকটা পেরেছি। এখন ক্ষমতা থেকে সরে গিয়ে এই যে বেনজল বলছেন, এই মানসিকতা, ক্ষমতা থেকে সরে গিয়ে তো সেটা সুবিধা হওয়ার কথা, যে যারা ক্ষমতার কাছে, সুবিধের কাছে, রাজনৈতিক সুবিধের জন্য থাকে, নানা লাভের জন্য থাকে, তারা ক্ষমতায় পার্টি না থাকলে এমনিই সরে যায়। ওটাই তো, কিছু সরে গেছে কিন্তু কিছু এখনো সরেনি। তাই জন্য আমাদের সেগুলোকে প্রত্যেকটা জেলা ধরে, অঞ্চল ধরে ব্যবস্থা নিতে হচ্ছে। অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের হারিয়ে, দেখবেন পঞ্চায়েতে এই ইলেকশনের আমরা ক্যান্ডিডেট বাছার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় কন্ডিশন করেছি,
যে ক্যান্ডিডেট করবে তার অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতাটাকে 1 নম্বর করবে। সেটা নিয়ে তো দ্বিমত বহুমত থাকতে পারে। না, বহুমত রাজ্য কমিটির সিদ্ধান্ত হয়ে গেছে, তার বয়স, কর্মতৎপরতা ইত্যাদির আগে গ্রহণযোগ্যতাটা 1 নম্বর করো। শিক্ষকরা দাঁড়াতে পারবেন? গ্রহণযোগ্যতা সেই অর্থে না, না শিক্ষক মানে সরকারি স্কুলের শিক্ষক আমার মতো হচ্ছে করা উচিত। শিক্ষক মানেই যে ক্লাস করবে না আর গিয়ে পঞ্চায়েতে বসে থাকবে তা তো না, কিন্তু একদম প্রাইমারি স্কুল ইত্যাদি একদম বাতিল করে দেওয়া ঠিক হবে না। শেষ পর্যন্ত কি জানাই দিই, আপনাকে বলছিলাম সেটা হচ্ছে গ্রহণযোগ্যতাটা মানে তার মানুষের কাছে তার ভাবমূর্তিটা কি। ভাবমূর্তিটা যদি খারাপ হয় তাকে ক্যান্ডিডেট করবে না, দেবে না তাকে। কিন্তু ধরুন এই যে ভাবমূর্তিটা কেমন, তার গ্রহণযোগ্যতা কেমন, সেটা কে ঠিক করবে? সেই তো লোকাল কমিটি, জোনাল কমিটি ঠিক করবে। সেখানে যদি গন্ডগোল থাকে, আমরা খবর ওপর থেকেও খবর যথেষ্ট আসে এবং সব কিছুটাকে পাল্টে দিয়ে লোকাল কমিটি একটা অন্য মত দিয়ে দিতে পারে। তারা হয়তো বলে যে কেউ কেউ এটা মনে করে, কেউ কেউ এটা মনে করে না। 50 থেকে 60,000 প্রার্থী স্ক্যানিং করতে পারবেন? আমরা তো সব স্টেট কমিটি করবে না, মেজরিটি জেলা কমিটি করবে। জেলা কমিটির তলায় আমাদের জোন কমিটির ওপর বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। ধরুন আমরা 100% করতে পারবো না, কিন্তু আইডিয়াটা যখন দেওয়া হয়েছে মূলত পারবো। কিন্তু সিপিএমেও তো জেলাতেও প্রচুর গোষ্ঠী আছে, এটা মানবেন নিশ্চয়ই। সেই গোষ্ঠী, ওইটা বললাম, ওইগুলো ধরে নিয়ে প্লাস মাইনাস করে শেষ পর্যন্ত তাহলে কী দাঁড়াবে? 100% পারবো না, কিন্তু একটা বড় অংশের ক্যান্ডিডেটকে আমরা পারবো। অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে সিপিএম পার্টিকে সরিয়ে আখেরে উপকার করেছেন, তার কারণ শুদ্ধিকরণের একটা প্রক্রিয়া যেটা সরকারে থাকার সময় সম্ভব ছিল না, সেটা এখন সম্ভব করেছেন। লক্ষণ শেঠ কিংবা অমিতাভ নন্দী তারা রাজ্য কমিটি থেকে সরে গেছেন, তাদের সরিয়ে দিয়েছেন। অনেকে বলছেন আপনি দিয়েছেন। সুশান্ত ঘোষ রাজ্য কমিটিতে ঢুকতে পারেননি। অনিল বসু দল থেকে বহিষ্কৃত হয়েছেন। এই সমস্তগুলো সরকারে থাকার ক্ষেত্রে করা যায়নি, কোথাও একটা সরকারে থাকলে কম্প্রোমাইজ করতে হয়। এটা ঠিক সেই জন্যে যদি বলে যে তাই জন্যে আমাদের সরে গিয়ে ভালো হয়েছে, এরকম ব্যাপারটা বলাটা ঠিক না, ঘটনাও তা না। কেননা এটা যেমন দেখছেন তেমনি এই সরকার থেকে সরে আসার পরে এত কর্মী মার খেলো, এত কর্মী খুন হয়ে গেল, এত পরিবার ঘরছাড়া হলো, এগুলো তো সমস্যা হলো আমাদের। এবং সমস্যা হলো মানে হচ্ছে, এখনও হচ্ছে। এখনও কয়েক হাজার ফ্যামিলি বাড়ি ফিরতে পারেনি। তাহলে আমাদের সবই ভালো হয়েছে সরকারের চলে এসে, তা হয়নি। দুর্ভাগ্যজনক। কিন্তু একটা নৈতিক শুদ্ধিকরণ যদি হয়, একটা যদি অগ্নিশুদ্ধি হয়, সেটা বলতে পারেন যে বিধানসভার নির্বাচন, তার ফলাফল, তার থেকে হয়তো আমরা বেশি করতে পেরেছি, কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারছিলাম যে এটা করতে হবে। এবং রাজনীতিতে নৈতিকতা, এই প্রশ্নটাকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু ধরুন ক্ষমতায় থাকলে নানা আগাছা জন্মায় আশেপাশে, চাপটা বেশি থাকে, ঠিকই বলেছেন, বিপদটা বেশি থাকে, চাপটা বেশি থাকে। কিন্তু তার জন্যই আমাদের সরকারের সরে আসাটা সাপে বড় হয়েছে, আমি ঠিক সেইটার মূল্যায়ন করতে রাজি না। তাতে ক্ষতি হয়েছে বেশি। এইভাবে চলতে হবে, কিন্তু শোধরানো যায়, এটাই প্রমাণ যে পার্টিতে যতটুকু আমরা চেষ্টা করেছি অনেকটা পেরেছি, সবটা এখনো পারিনি। সিপিএমের কাকে ধন্যবাদ দেওয়া উচিত বলুন তো? আরাবুল ইসলামকে। মেলালেন তিনি, মেলালেন। শেষ পর্যন্ত রেজ্জাক মোল্লা এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মতপার্থক্য দূর হলো, তাই তো? ধরুন এই কথাগুলো কি বলবো আমি, কিন্তু ধরুন অন ক্যামেরা বলেছিলেন যে হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে। আমি খুব পার্সোনালাইজ পলিটিক্স করি না। ইটস এটা বলতে পারেন পার্টি মানে কি একটা ঐতিহাসিক অবস্থান, আমাদের একটা মিশন আছে। আমি এইসব বড় ভাবনা থেকে পার্টিতে এসেছি, খুব পার্সোনালাইজ পলিটিক্স আমি করি না। কোনো মতভেদ ছিল না, মানবেন? শুনুন না, হ্যাঁ, আর আমি একটা ঠুনকো কাঁচের কাপও নয়, এক টুক্কা মূল্য ভেঙে গেল। আর দায়িত্বটা অনেক বেশি, অনেক পথ থেকে পেরিয়েছি। সুতরাং বাধ্যবাধকতার থেকেও আমার কাছে বড় প্রশ্ন হচ্ছে যে পার্টির স্বার্থ, পার্টির একটা সামগ্রিক চেহারাটা, এটা মাথায় রাখতে হয় এইটা। কিন্তু আমি এটাও বিশ্বাস করি রাজনীতিতে, যেটা বলছিলাম নৈতিকতা, ওটা আমার কাছে খুব বেশি গুরুত্ব আছে। ওইটাকে আপোষ করে, ওইটাকে কম্প্রোমাইজ করে আমি কিছু করি না। কিন্তু এই মতবিরোধ তো একটা ছিল রেজ্জাক মোল্লার সঙ্গে, সেটা মানে আমি ব্যক্তিগত মতবিরোধ বলছি না, সরকার বা দলের কোন পথে চলা উচিত এই নিয়ে মতবিরোধ তো থাকতেই পারে, এবং সেটা স্বাস্থ্যকর থাকে। তাতে আমার অবস্থানটা ঠিকই আছে। রেজ্জাকের ঘটনায় যে গোটা পার্টির ইউনাইটেড ছবিটা, এটা তো আপনাদের পক্ষে পজিটিভ, অন্তত উত্তর 24 পরগনায়। তাই তো হওয়া উচিত। একজন লিডার যখন আক্রান্ত হচ্ছে
তো পার্টি যদি ডিভাইডেড থাকে তো কী তাহলে পার্টির চেয়ার হবে? রাবুল ইসলাম, তার আগেও বহু কীর্তি, এইসব নামটাম করবেন না। বহু কীর্তি তার নামের সঙ্গে যুক্ত আছে। কলেজে পরিচালন বোর্ডে যে থাকা রাজনীতিবিদদের, এটা তো বুদ্ধবাবু আপনাদের সরকারের আমলে হয়েছে। তফাৎ আছে, আপনাদের সরকারের কোনো মাধ্যমিক অনুত্তীর্ণ নেতা ছিল না, বা তাদের পরিচালন কমিটিতে দেখা যায়নি, কিন্তু রাজনৈতিক নেতা তো ছিলেন। আপনি লক্ষ্য করলে খবর নিয়ে নেবেন যে আমরা সরকারে থাকতেই কিন্তু শেষের দিকে প্রায় 6 মাসের একটা কর্মসূচি করে প্রত্যেকটি পার্টি লিডারকে কলেজ গভর্নিং বডি থেকে রিজাইন করতে হবে। প্রায় 3-4 মাস সময় লেগেছিল আমাদের, আমার মনে আছে। আমরা কিন্তু সরকারি পার্টির তখন সরকারে, আমরা তখনও সরকারে পার্টির সিদ্ধান্ত করে সব সরিয়ে নিয়ে এসেছিলাম। প্রশান্ত সুর একটু বেশি সময় চেয়েছিল আমার মনে আছে, নকুল মাহাতো পুরুলিয়ার কি কলেজ, তাই নারীর টান এসব বলতো, কিন্তু আমরা কান্তি গাঙ্গুলি, হ্যাঁ, সব অফিসিয়ালি সরিয়ে নিয়ে এসেছিলাম। এখন আপনাকে বলতে পারবো না লেটেস্ট পজিশনটা কি, একটা দুটো ব্যতিক্রম হতে পারে, কিন্তু কোনো লিডার নেই না। এখন সরকার একেবারে নির্দেশিকা জারি করে আগামী 4 বছরের জন্য ওই অ্যাডহক যারা বসেছিলেন, যেসব তৃণমূলের রাজনীতিবিদ, তারা আগামী 4 বছর থাকবেন, এটা সরকারি নির্দেশিকা বেরিয়ে গেছে। সেটা ওদের কথা। আমি বলছি আমাদের ক্ষেত্রে আমরা এই সরকারে পরিবর্তন হওয়ার আগেই অলমোস্ট সব কলেজ থেকে চলে এসেছিলাম। কিন্তু মতামত হিসেবে যদি আমায় বলেন, কোনো থাকার প্রয়োজন নেই। পার্টি লিডাররা কেন কলেজে ঢুকতে হবে? কিছু ক্ষেত্রে হয় আমাদের কিছু পার্টির নেতা আছেন, তারা পার্টির থেকেও মনে করুন জনসাধারণের মধ্যে কাজ, এই ইনস্টিটিউশন করেছে, কলেজ করেছে, এ করেছে, এমএলএ হিসেবে হয়তো এই হিসেবে, তাদের আমরা সরাসরি আপত্তি করিনি বা বলেছি সময় নিন, কিন্তু আপনি আস্তে আস্তে ছেড়ে দিন। এটা একটা দিক। কিন্তু কিছু নেতা পার্টি পজিশনে ব্যবহার করে কলেজে ঢুকে গেলাম গভর্নিং বডিতে, এটা আমরা একদম আমি অপছন্দ করি, এবং সেটা শেষ পর্যন্ত সেটা আমরা পার্টিতে সেই মতটা দাঁড় করাতে পেরেছিলাম। বুদ্ধবাবু, এতদিন লাগলো কেন? এটা তো শেষ দিকে, একটা টার্ম সংবাদ মাধ্যমে চলে এলো অনিলায়ন, এখন যেটা মমতায়ন অনেকে বলছেন, করেছিলেন এখন মমতায়ন আমরাই বলছি। হ্যাঁ, আমি বলছি সেটা হচ্ছে যে কারণ হচ্ছে ওই সময়টায় রাজ্যে বিভিন্ন জেলায় নতুন নতুন কলেজ হতে আরম্ভ করলো, এবং সব কলেজের পেছনেই পার্টির কোনো না কোনো নেতা, হয় জেলা সেক্রেটারি, কি একজন খুব পাওয়ারফুল পপুলার এমএলএ, এরা ছাড়াই কলেজগুলো হতো না। কারণ কলেজ হতে গেলে জমি চাই, কলেজ হতে গেলে 100-200 কোটি টাকা চাই। এই সব করার পেছনে যে মানুষগুলোর পরিশ্রম ছিল, তারা কার্যত আস্তে আস্তে ওই গভর্নিং বডিতে চলে গেলেন। এটা না হলে কিন্তু কলেজগুলো ঐতিহাসিকভাবেই হয়েছে, ঘটনা সেদিকে টেনে নিয়ে গেছে। কিন্তু ধরুন উপাচার্য গঠনের সার্চ কমিটি, রাজ্য সরকারের প্রতিনিধি, বাইরের একজন, রাজ্যপাল, এখন এই সরকার এসে রাজ্য সরকারের 2 জন প্রতিনিধি, যা রাজ্য সরকারের কথাটাই দেখছি তো এই বিষয়গুলো ঠিক হচ্ছে না। শেষ পর্যন্ত স্কুল কলেজের আবহাওয়াটা যা দাঁড়াবে ভালো হচ্ছে না, অনেক বেশি ভুল হচ্ছে। আমরা তো যদি ভুলভ্রান্তি করে থাকি, তার থেকে এখন যা হচ্ছে ডিজাস্টার বলা যেতে পারে। শিক্ষাক্ষেত্রে দলতন্ত্রের অভিযোগ তো আপনাদের বিরুদ্ধেও ছিল, সেই কোনোটা রিভিজিট করার সময় মনে হয় যে এটা না করলেই হতো? আমি তো বললাম ওই কলেজগুলোতে ম্যানেজিং কমিটি থেকে তাড়াতাড়ি সরে আসা, ইউনিভার্সিটির মধ্যে আরও কম হস্তক্ষেপ, এগুলো চেষ্টা করেছি আমরা, চেষ্টা করিনি তা না। কিন্তু দলতন্ত্র বলতে আপনি যেটা বলছেন, আমি একটা কথা কিন্তু হামলি আমি বলতে পারি, আমি বিনয়ের সঙ্গে বলতে পারি, সরকারি প্রতিষ্ঠানে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে কিছু অভিযোগ যে করা হয় একদম কোনো ভিত্তি নেই। গ্র্যাজুয়েট কনস্টিটিউয়েন্সি আপনারা দলের, আমি কনস্টিটিউয়েন্সি বলতে আমি কালচারাল ইনস্টিটিউশনগুলো বলছি। এইখানে বলা হচ্ছে নাকি দলতন্ত্র করা হয়েছে, তাই নাকি? আমার নন্দনের চেয়ারম্যান সত্যজিৎ রায়, বাংলা একাডেমির চেয়ারম্যান অন্নদাশঙ্কর রায় থেকে নীরেন চক্রবর্তী, সত্যজিৎ রায় থেকে তরুণ মজুমদার, চিন্তামণি কর আমার চিত্রকলা পর্ষদের চেয়ারম্যান। আপনি কি বলছেন? আমি সংস্কৃতির প্রত্যেকটা ইনস্টিটিউশনকে একটা সর্বোচ্চ জায়গায় রাখতে পেরেছিলাম। কোনটা বেশি মিস করেন, নন্দন না মহাকরণ? মিস করা বলতে কিছু শেখে অর্থের নেই। তাহলেও নন্দন, সংস্কৃতি, একাডেমি চত্বর আপনার দৈনন্দিন যাওয়ার জায়গা ছিল, সেটা একটা অভ্যেস পাল্টেছি। মূল কথাটা তো হচ্ছে যে আমি মূলত একটা রাজনীতির লোক। রাজনীতি করতে হলে মানুষের কাছে যাওয়াটাই সবচেয়ে আগে। সেইখানটা যদি আমি আটকে যাই তাহলে সবচেয়ে বড় সমস্যা।
সাইটাসে নেই, নন্দনে নেই নেই। এখানেই পরের প্রশ্নটা আসে যে অবস্থায় এই সংস্থাগুলো আছে, সেটা বাংলা একাডেমি বলুন, নন্দন বলুন, অন্যান্য সাংস্কৃতিক অংশ বলুন, সেই বিষয়ে খোঁজখবর নেন, সেটা আপনাকে ভাবায়? খোঁজ খবর নিয়ে, এবং যেটা আপনাকে বলছিলাম, এটা অন্য ক্ষেত্রেও দেখছি যে 5 বছর পর এই রাজ্যের শিল্প চেহারাটা কি দাঁড়াবে, যেমন ভয় লাগছে। এতটুকু আনন্দিত নই যে গভর্নমেন্ট পারফর্ম করতে পারছে না, কিন্তু পশ্চিমবাংলার কি হবে এটা ভেবে। তেমনি আপনাকে আমি বলছি যে ওই পাড়াটায় আমাদের নন্দন, বাংলা একাডেমি, নাট্য একাডেমি সমস্ত হাঁটু গেড়ে পড়েছে। একদম অবস্থা খারাপ, কিচ্ছু হচ্ছে না। ওই দপ্তরের কাজ হয়েছে শুধু এখন কাগজে বিজ্ঞাপন দেওয়া। ওরা সবাইকে না, যারা যারা বিজ্ঞাপন তাদের পছন্দ তাদের বিজ্ঞাপন দেন। এই ছাড়া সংস্কৃতির জগতে যে কার্যকলাপগুলো শুরু হয়েছিল, অন্ধকার, কিচ্ছু হচ্ছে না। কেন এতগুলো কমিটি হচ্ছে, 100-র ওপর বেশি কমিটি, এবং আমি সেই কমিটির বেশিরভাগ লোককে চিনি না, যাদের চিনি তাদের কাছেই শুনছি, কিচ্ছু হচ্ছে না। মুখ্যমন্ত্রী এখন বলছেন যে চারুশিল্প আর শিল্পের ভেতরে তফাৎই উনি দেখছেন না। আপনি তো সংস্কৃতি জগৎকে এত ভালোবেসেছেন, কাছ থেকে দেখেছেন, চারুশিল্প আর বড় শিল্পের মধ্যে তফাৎ না করতে পারাটা তো চারুশিল্পের উত্থান। এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারেন রাজ্যের। যিনি রাজ্যের মাথায় বসে আছেন তিনি যদি দুটোই ইন্ডাস্ট্রি, তো দুটোই আপনার দুটোকে যদি মেলাতে চাইছেন। আমরা দুটোই বাংলায় বলি শিল্প, শিল্পকলা এবং শিল্প ইন্ডাস্ট্রি। দুটোকে মেলাতে গেলে কোনোটাই তো মানে বোঝেননি, বোঝা যাচ্ছে কোনোটাই বোঝেননি, দুটোই বোঝেননি। আর তার থেকেও সেটাকে রক্ষা করার জন্য আবার বলা হচ্ছে কেন ওখানে কর্মসংস্থান হয়। শিল্প মেলা উৎসবে নাকি মানুষ গিয়ে বাদাম ভাজা বিক্রি করে, মুড়ি বিক্রি করে, তাতে কর্মসংস্থান হয়। এই কোনো একটা কাগজে লিখেছিল, ইংরেজি কাগজে, যে কেইনসের নতুন তত্ত্ব আমরা পাচ্ছি। সেই না জানেন আপনার 1929-30 ঠিক যুদ্ধের আগে বিশ্বব্যাপী মন্দা, সে সময় কেইনসের তত্ত্ব ইউরোপকে আমেরিকাকে একটা পথ দেখিয়েছিল, কীভাবে মন্দা কাটিয়ে ওঠা যায়, কীভাবে কাজ সৃষ্টি করা যায় এবং সরকারকে ইন্টারভেন করতে হয়। ক্লাসিক্যাল থিওরি, মানে ক্লাসিক্যাল থিওরি। এখন তার সঙ্গে তুলনা করতে পারেন যে মুড়ি বিক্রি করে, বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে। দুর্ভাগ্য আমাদের এটা শুনতে হচ্ছে সব বছর। এই মুহূর্তে সিপিএম এর মুখ কে? সূর্যকান্ত মিশ্র না বুদ্ধদেব ভট্টাচার্য? দেখুন, আমাদের দল তো ব্যক্তির দল না। তাহলেও কোনো একটা মুখকে, কোনো একজন কাণ্ডারিকে আমাদের মুখ দেখতে পাবেন আপনি, আমাদের মুখ। ব্যক্তি নিয়ে আমরা চলি না। সাধারণ মানুষের একটা প্রশ্ন আছে যে সিপিএম বা বামফ্রন্ট যদি কোনোদিন ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রী কে হবেন? বুদ্ধদেব ভট্টাচার্য না সূর্যকান্ত? এজেন্ডা না এই মুহূর্তে হচ্ছে আমাদের মানুষের কাছে ফিরে যাওয়া। বুদ্ধবাবু, যাদবপুর আপনার পুরনো কেন্দ্র, 16,684 ভোটে আপনার পরাজয় হলো, সেটা কতটা ধাক্কা দিয়েছিল আপনাকে? আপনি তো বোধহয় নিজে ভাবতে পেরেছিলেন কি যখন নির্বাচনে লড়ছেন, বা শেষ মুহূর্তেও? সারা রাজ্যের যা ট্রেন্ড ছিল তাতে পরে মনে হয়েছে ওটা অস্বাভাবিক কিছু না। যাদব নিজের হারাটাতে নতুন করে কিছু হয় না, তবে হারলাম এই আর কি। কিন্তু আপনি শেষ হেরেছিলেন 82-তে কাশীপুরে, তারপরে তো আপনাকে হারতে হয়নি কখনো? না, সারা রাজ্যেই তো তাহলে হারতে হয়নি। রাজ্যে যখন একটা এরকম পরিবর্তন হলো, তখন ওখানেও পরিবর্তনটা খুব অস্বাভাবিক না। মাঝে একটা কথা শোনা যাচ্ছিল যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচনী লড়াই ভোটে আর দাঁড়াবেন না। সেটাও সময় এখনো আসেনি। সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। আচ্ছা, এখন কাজ করে যেতে হবে, এখন মানুষকে জাগাতে হবে। গ্রামের মানুষ মাথা তুলতে চাইছে, তার পাশে পৌঁছতে হবে। এইগুলো এখন খুব জরুরি। এখন নির্বাচন আমি কি হব না, এখন ভাবার সময় নেই। নির্বাচনে যদি দাঁড়াতে হয় কি পুরনো কেন্দ্রই বাঁচবেন? কিছুই চিন্তা করছি না। এখনো পার্টির প্রধান মুখ বুদ্ধদেব ভট্টাচার্য, নতুন কেউ নন। এটা ব্যর্থতা নয়? ঠিক না। ধরুন, একদিন তো আমাদেরই একেবারে আনকোড়া নেতারা আস্তে আস্তে এরকম করে করে সামনে এগিয়ে দিয়েছিল, অনেক দূর এগিয়ে দিয়েছিল। তারপর আস্তে আস্তে বয়স হয়েছে, এটা ওটা বুঝেছি, শিখেছি। আমরাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছি নতুন ছেলে মেয়েদের তোলার জন্য।
যার মধ্যে একটু কোয়ালিটি আছে আমরা বুঝতে পারছি তাকেই আমরা চেষ্টা করি প্রমোট করতে। সবাইকে করা যায় না, সবার মধ্যে সেই কোয়ালিটিও নেই। কিন্তু আমরা নিজেরাও ফিল করছি এত বড় পার্টি, আরও কিছু মুখ দরকার, আরও কিছু বুদ্ধিমান ছেলে এবং মেয়ে, অল্প বয়সী ছেলে মেয়ে, বুদ্ধিমতী আরও কিছু দরকার। এটা ফিল করছি, ভীষণভাবে ফিল করছি আমি। এখন যাদের দেখছেন তাদের ভেতরে কাউকে প্রতিশ্রুতিবান মনে হচ্ছে? কলেজ ছেড়ে ছাত্র সংগঠন করছে বা কলেজ লেভেলে কাজ করে, অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, খুব ভালো, খুব বুদ্ধিমান। নেতৃত্বে তো নতুন মুখ দেখছি না বুদ্ধবাবু। পলিট ব্যুরো আসলে পলিট ব্যুরো, ব্যুরো না হলে পলিট ব্যুরোয় জায়গা পাওয়া যায় না। সেটা ঠিকই খানিকটা, এটা আপনি সব দেশেই তাই হয়, সব দেশের পার্টিতেই তাই হয়। কিন্তু পলিট ব্যুরোতে, সেন্ট্রাল কমিটিতে আমরাও তো অনেক কম বয়সে গেছি। আমি গেছি 83 না 84 সালে গেছি। না, সে ধরুন সীতারাম ইয়েচুরি বা প্রকাশ কারাট তারাও কম বয়সে এসছেন, কই সেই রকম তরুণ মুক্ত দেখতে পাচ্ছি না। মানে ধরুন সুজন চক্রবর্তী সেন্ট্রাল কমিটিতেই যেতে পারেননি, পলিট ব্যুরোতে দূরে। এটা ওইভাবে একটা আপনি পার্টির মধ্যে একটা আবার কাঠামো আছে, সেই কাঠামোটাকে খুব তাড়াতাড়ি ডিঙিয়ে যাওয়া যায় না। কিন্তু প্রয়োজনে, দলের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে লেভেল স্কিপ করা যায় করা যায়। সেই ধরনের গুণবান, গুণসম্পন্ন কমরেড ব্যক্তি হয়। সিপিএম সেরাম দেখছেন না এই মুহূর্তে? অত তোলা হয়েছে সুজনকে, মনে করুন জেলা সেক্রেটারি, স্টেট সেক্রেটারিয়েট মেম্বার, আমি যখন বললেন, অনেককেই এভাবে প্রমোট করা হচ্ছে। তবে আমি এটা বলছি না যে না সব ঠিকই আছে, আর দরকার নেই আমাদের, আরও দরকার, আরও ইয়াং ছেলে দরকার, এবং তাদের আরও প্রমোট করা দরকার। আপনি এই মুহূর্তে বসে সেকেন্ড ইন কমেন্ট বলতে পারবেন যে এই পরের জেনারেশন আমার তৈরি, আমার পরে এরা নেতৃত্বের ভার গ্রহণ করতে পারবে? সে তো দেখাই যাচ্ছে। সুজনের নাম বললেন আপনি সেলিমের নাম বললেন, জানেন এরকম অন্তত 3-4 জন ছেলে আছে গভর্নমেন্টের বাইরে যারা পারবে লিডারশিপ দিতে। বুদ্ধবাবু, আমিনুল এই শহরের একজন সংখ্যালঘু কিশোর, তার সঙ্গে যেটা হলো, তার মৃত্যু হলো, আপনি পড়েছেন বোধহয় সংবাদপত্রে, সেখানে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, এই বিশেষ ঘটনাতে তো প্রতিক্রিয়া তো আমার বটেই। এটা খুব খারাপ হয়েছে যেভাবে পুলিশ তাকে ট্রিট করেছে। এটা ওই বয়সী ছেলে আত্মহত্যা করতে বাধ্য হলো তো। কিন্তু আমি বলছি যে এই কমাসে আপনি দেখুন, ওই আপনি তুলনা করছিলেন না, ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার, এই আপনি সত্যিকারের ফায়ারের চেহারাটা যদি দেখেন, তার মানে ফ্রাইং প্যানটাকে আমি কিন্তু আন্ডারমাইন করছি না, কিন্তু ফায়ারটা তো হচ্ছে সর্বাত্মক আগুন। আপনি এক্সটর্শন যদি বলেন, আগে কোনো অপরাধ হয়নি আপনাদের সময়? হ্যাঁ হয়েছে, কিন্তু এই জাতীয় এক্সটর্শন কোথাও একেবারেই হয়। অনেকে পাশাপাশি রাখছেন, রিজওয়ানুর, আমিনুল। ওটা আমি আসছি আগে। এক্সটর্শনের একটা যে চেহারা দেখেন, ক্রাইম এগেনস্ট উইমেন যে চেহারাটা, সবকটারই একটা মারাত্মক ডাইমেনশন পেয়েছে। সেই অপরাধের থেকে এই অপরাধটা তো, এটাও তো পুলিশের অপরাধ। ওই ক্ষেত্রে অন্তত এটা ছিল যে একটা পার্থক্য করার চেষ্টা করুন, একটা ঘটনা ঘটে গেল, সেখানে সরকারের অবস্থানটা একটা ইম্পর্টেন্ট। সরকারের মনোভাবটা কি? সরকার কি সেটা মেনে নিয়েছে? সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? সে আপনি বানতলা হয়েছিল ওই সময়, তারপরে কি করলাম তাদের সরকারের রিয়াকশনটা শুধু জ্যোতিবাবুর ওই কথাটা বলা, কিন্তু সেই লোকগুলোর বিচার হলো, শাস্তি হলো, সারা জীবন জেল কাটছে। বারাসতে ওই ছেলেটি যে মারা গেল, এখনো সেটা কোটেড হয় যে জ্যোতিবাবু বলেছিলেন, এরকম তো হয়েই থাকে। ওটাই হয়, ওটাই নিউজ হয়। কিন্তু ছেলেগুলো যে সারা জীবন জেল কাটছে, এটা নিউজ হয় না। সরকারের মনোভাবটা তাই বলে যায়। সরকারের মনোভাবটা জ্যোতিবাবুর ওই কথাটাকে কোট আনকোট, ওইটা দিয়ে সরকারের অ্যাটিটিউডটা বোঝা যায় না। বারাসতে আমি ছুটে গেলাম, ওই ছেলেটি মারা গেছিল বোনকে বাঁচাতে গিয়ে, রাজীব সব অ্যারেস্ট হয়েছে। আমি বলতে চাইছি সরকারের মনোভাবটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আজও বারাসাতের একই রকম পরিস্থিতি। আপনি রাজীবের কথা বললেন, একই পরিস্থিতি। সেটাকেও আমি বলতে পারি যে সেটাও মনে করুন শুধু একটা গভর্নমেন্টকে দায়ী করা যায় না। সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, একটা বিশেষ এলাকায় আবার অন্যরকম প্রবণতা থাকে। যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গভর্নমেন্টের অ্যাটিটিউডটা কী, গভর্নমেন্টের প্রতিক্রিয়াটা কী, গভর্নমেন্ট কী করছে। সেখানে যদি আমায় বলেন ওই তপ্ত করা আর আগুন মিলবে না, একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে, কেউ জানে না আর কোথায় আগুন লাগবে।
অনেকে বলছেন, বিশেষ করে বিজেপি নেতা তথাগত রায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের সব থেকে মেধাবী ছাত্রী। অনেক জিনিস, ধরুন রাজনৈতিক তোলাবাজি আপনাদের সময় হতো খুব সংগঠিতভাবে, এখনকার মতো এখন পুরোটাই ব্যক্তি স্বার্থে এবং দলটাই ব্যক্তিগতভাবে চলছে, সেরকম নয়, কিন্তু সেটাও তো ছিল। উনি তো ভালো ছাত্র ছিলেন, ভালো জানেন। ভালো ছাত্রছাত্রীরা মাস্টারমশাইদের ভালো গুণগুলো অনুসরণ করে সব সময়। কখনো খারাপ গুণটা জেনে ফেললেও, দেখে ফেললেও এড়িয়ে যায়। ভালো ছাত্রছাত্রীরা সবসময় মাস্টারমশাইদের ভালো গুণটাকে অনুসরণ করেন, সেটাই শিখতে চেষ্টা করেন। সেই অর্থে উনি ভুল বলছেন, কিন্তু ওনার বলার এজেন্ডাটা অন্য। দেখো, সিপিএমও তো দেখেছো একই ভুল, এও সেই একই ভুল ওর কাছ থেকেই শিখেছে। অতএব সিপিএমও নয়, তৃণমূলও নয়, বিজেপি মন্দির মসজিদ, এই হচ্ছে বিজেপির। আমরা বলছি ভয়ঙ্কর এই জিনিস। এই পশ্চিমবাংলায় এই সুযোগ নিয়ে বিজেপি যেন কিছুতেই জমি বাড়াতে না পারে। তথাগত রায় বাদ দিন, কিন্তু এই যে তোলাবাজি ইত্যাদি যে অভিযোগগুলো আপনাদের সময়, এখন নিঃসন্দেহে অনেক পরিমাণে বেড়েছে, কিন্তু এর সূত্র তো আপনাদের ক্ষমতা থাকার সময় হয়েছিল। তারও আগে যান, তার 30 বছরের নিয়ন্ত্রণ পাওয়া গেল না, এটার উপর না, স্তব্ধ করা গেল না। এটা শুধু সরকারের উপর হয় না, এটা সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ড, টাকা পয়সা উঠছে, কাঁচা টাকা উঠছে, রিয়েল এস্টেট, ব্যবসা, প্রমোটার, এনতেন, এইগুলোকে বাদ দিয়ে শুধু সরকার দিয়ে হয় না। শুধু সরকার এটা করতে পারে না, কিন্তু ধরুন যেটা মানসিকতা যেটা পারে তার সর্বশক্তি দিয়ে দাবিয়ে রাখতে পারে। প্রমোটাররা মাথা তুলতে পারবে না। এক্সটর্শন লাগাতার করে যাচ্ছে, একে বন্ধ করো, বেছে বেছে একে ধরো, একে আটকাও। গভর্নমেন্ট একটা শক্ত স্ট্যান্ড নিতে পারে, কিন্তু ঘটনাগুলোকে, উৎসমুখগুলোকে বন্ধ করতে পারে না। সে সোশিও ইকোনমিক কন্ডিশনস অন্য ব্যাপার। সেগুলো কুকথার অন্তহীন স্রোত। খারাপ কথা বলার যদি প্রতিযোগিতা হয়, কারা জিতবে, আপনারা না তৃণমূল কংগ্রেস? আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ভুল, আমি সেটাকে ছোট করছি না। আমারও মন খারাপ হয়ে গেছে যখন ঘটনাগুলো ঘটেছে, শুনেছি আমি। সেটা ব্যতিক্রম। বামপন্থীদের কালচার সম্পর্কে এত বড় প্রশ্ন করাটা বোধহয় ঠিক না। রাজনৈতিক সংস্কৃতি তো বটেই, সংস্কৃতির বৃহত্তর অর্থে একটা সময় ছিল, অতিশে বড় বক্তৃতা হয়ে যাবে, 40-এর দশক, 50-এর দশক, বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীদের তৈরি করা। সেটাই তলানিতে সে পারফর্মিংয়ে বলুন, এতে বলুন, সাহিত্যে বলুন, আপনি পেন্টিংসে বলুন, গানে বলুন, নাটকে বলুন, সেই ধারাটিকে আমরা মূলত বহন করছি। কিছু ব্যতিক্রম হচ্ছে, ব্যতিক্রম হয়েছে, সেটাও অন্যায়, খুব অন্যায়। কিন্তু তৃণমূলের তো সেটাই ধারা, সেটাই হচ্ছে মূল ধারা, এটাই পার্থক্য। কিন্তু আমার কাছে এর থেকে উদ্বেগ, কিন্তু যেটা আমার কাছে আরো বেশি উদ্বেগ, জাস্ট বলি আপনাকে আজকে, এই লং টার্মে কি হচ্ছে ছেলে মেয়েদের। আজ যারা কলেজে পড়ছে, বুদ্ধিমান ছেলে মেয়ে পড়ছে, বই পড়ছে, কম্পিউটার ঘাঁটছে, মেল ঘাঁটছে, নেট ঘাঁটছে, এই রাজনীতি, এদের থেকে রাজনীতি করব? আমাদের একটা অন্য স্তরের জন্তু, মানে জীব ভাবছে, তখন মাঝে মাঝে ভয় লেগে যায়, খারাপ লাগে। রাজনীতি তো এই করতে, তাহলে এলাম কী করতে? অল্প বয়সী ছেলেমেয়েরা আমাদের ঘৃণা করে। আমাদের সময় দেখেছি কংগ্রেসের নেতাদের দেখেছি, সোশ্যালিস্ট নেতাদের দেখেছি, কমিউনিস্ট নেতাদের দেখেছি, বেস্ট ছেলেমেয়েরা, মানুষরা সব তখন। আমার হেডমাস্টার মশাই ছিলেন কংগ্রেসের একজন কর্তা, তাকে আমি আজীবন শ্রদ্ধা করেছি। আমার পাড়ায় সোশ্যালিস্ট লিডারকে দেখেছি। আমরা রাজনীতি যারা করি, আমরা একটা মূল্যবোধে বিশ্বাস করি। আজকের ছেলেমেয়েরা দেখছে রাজনীতি, এই ভাষা, এই তাদের ভঙ্গি, এই তাদের কার্যকলাপ, আমাদের তো ঘৃণা করতে আরম্ভ করবে। ঘৃণা করতে আরম্ভ করলে বামপন্থীরাও বাদ যাবো না, আমাদেরও ঘৃণা করবে। তাহলে আমরা কী রেখে গেলাম রাজনীতিতে? এইটা আমাকে খুব আতঙ্কিত করে তোলে। নতুন জেনারেশনের কাছে আমাদের ভাবমূর্তি যদি না পাল্টায়, সব শেষ হয়ে যাবে। উদ্ধব, আরেকটা জিনিসও বোধহয় আমাদেরও অনেক আতঙ্কিত করে, সেটা হচ্ছে, আমি 3টে নাম বলছি একেবারে ব্যক্তিগতভাবে। সৌগত রায়, যার বক্তৃতার প্রশংসা আপনি করেছেন, জ্যোতিবাবু করেছেন। আপনাদের বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের নেতা দেবব্রত বিশ্বাস, আগে কেউ তাকে এই ভাষায় কথা বলতে শোনেননি। আপনাদের দলের নেতা আনিসুর রহমান প্রতিপক্ষে এসছেন, কখনো গলা তোলেন না। কি হচ্ছে? আমি 3টে নাম এই জন্য বললাম, সব দল থেকে, ফরওয়ার্ড ব্লক থেকে, সিপিএম থেকে, তৃণমূল থেকেও, যে যাদের এইভাবে বলতে শোনা যায় না, তারাও বলছেন। তার মানে হয় সেটা মাস অ্যাকসেপ্ট করছে, তারা বুঝতে পারছেন যে খুব খুব স্থূলভাবে বলতে গেলে পাবলিক খাচ্ছে, অথবা অন্য কোথাও নম্বর বাড়াতে হচ্ছে, অথবা
তাদের এই অধঃপতন হচ্ছে? বলার কিছু নেই, আমি নাম করেও বলবো না, কিছু বলার কিছু নেই। আমি বলছি যে যেই বলুক, আমাদের দিকেও যারা এই ভুল করেছে, ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্কর অপরাধ, এবং আমি এটা নিজের সাধ্যমতো আমি চেষ্টা করে যাব, যতটা ক্ষমতা আমার আজ চেষ্টা করে যাবো যেন এদিক থেকে এটা না হয়, বামপন্থীরা যেন এই ভুল না করে। বুদ্ধবাবু, আরেকটা প্রসঙ্গে আসি। অনেকগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভটা পুরোটা আপনাদের প্রতি সমর্থনে রূপান্তরিত হবে, এইটা রাজনৈতিকভাবে ভাবছেন কি করে? না, ভাবছি না তো একবারই। এটা আপনি বললেন, যে মানুষ আমাদের ছেড়ে গেছেন সেই মানুষ, তার তো বিচার বুদ্ধি আছে, তিনি বিচার করে দেখবেন কি ছিল আর কি হলো। তার মধ্যে কেউ কেউ সিদ্ধান্ত নিতে পারবেন, কেউ কেউ নেবেন, কেউ কেউ নেবেন না, কেউ কেউ সব কিছু সম্পর্কে একটা সিনিক, একটা অস্থির হয়ে যাবেন যে সবই দেখবে হয়ে গেল, আর কিছুই কিছু হবে না, একটা সিনিসিজম গ্রো করে যাবে। সুতরাং যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভটা অটোমেটিক্যালি আমাদের পক্ষে চলে আসবে, এটা আমরা কখনো ভাবছি না। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সেই মানুষকে, বিশেষ করে যারা গরিব শহর এবং গ্রামের, যে তাকে যেটা বোঝানো যে রেড ফ্ল্যাগ ছাড়া সত্যিকারের তার বন্ধু কেউ নেই, এইটা সে বুঝতে পারবে, সেটাই আমরা চেষ্টা করছি। বুদ্ধবাবু, ঘটনাচক্রে আজকের দিনে পার্ক স্ট্রিটে আপনি জানেন একজন তরুণীর সঙ্গে কি হয়েছিল, তার 1 বছর এখনো পর্যন্ত পুলিশের যে ভূমিকা আদালতে সমালোচিত হয়েছে, যিনি অভিযোগকারিনী তিনি। সেটাই তো আমি বলছিলাম আপনাকে, এই ঘটনা তো কাগজে রয়েছে, কাগজ টেলিভিশন দেখেই যাচ্ছি নিয়মিত। উপরন্তু বলা হলো যে ঘটনাটাই সাজানো ঘটনা এবং একটি চ্যানেল কথাবার্তা বলা হলো না, সে তো শুরুটা হলো ওই দিয়ে। তারপরেও তাদের নেতারা কি ভাষায় কথা বলছে ওই মহিলার সম্পর্কে, কি খারাপ লাগে ভাবলে। এখন কথা হচ্ছে, মনে করুন যে আমি যেটা পয়েন্টটা আপনাকে বলছিলাম, সরকারের মনোভাবটা, পার্ক স্ট্রিটে আপনাদের সময় কোনো অপরাধ হয়নি আমার যদি বলেন, আমি বলতে পারবো না হয়েছে। সরকারের মনোভাবটা কি হওয়ার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট কী করা উচিত, গভর্নমেন্টের প্রতিক্রিয়া কী, গভর্নমেন্টের প্রতিক্রিয়া পুলিশের মধ্যে ছড়িয়ে গেল, তাই হচ্ছে। গভর্নমেন্ট তার দায়িত্ব পালন করতে পারছে না। বুদ্ধবাবু, অনেকে বলেন যে পুলিশের ভূমিকা এইরকমই থাকে, যে সরকারই আসুক পুলিশের একটি অংশের ভূমিকা হয়। আমার অভিজ্ঞতা অন্য চেষ্টা করে, একটা অংশের যারা খুব দুর্বল অফিসার, কাজকর্ম ভালো বোঝে না বা পারি না করতে, পারফর্ম করতে পারে না, তারা চেষ্টা করে এসে আমাদের কাছাকাছি এটা একটা হিসাব করা। আমিও দেখেছি, আমার সময় হয়েছে, আমি তাদের একদম সরিয়ে রেখেছিলাম, আমি কাজ দেখে তার জায়গা দিয়েছি। আপনার পুলিশ মজিদ মাস্টারকে খুঁজে পেত না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আরাবুল ইসলামকে খুঁজে পায় না, একই তো। আমার কাছে এসছে মজিদ মাস্টারকে অ্যারেস্ট করবো, অ্যারেস্ট করো না, আমি কোনোদিন বলি পার্টি অফিসে মজিদ মাস্টার আপনার আমি তো অ্যারেস্ট করতে বলেছি তাকে। অতীতে যখন কেস হয়েছিল তখন হয়েছিল। আমরা ওই রাজনীতি অন্তত রাইটার্স থেকে হয়নি, কিছু এলাকায় হয়েছে আমি শুনেছি পরে, বা তখনও জানতাম, যেটা আপনাকে বললাম, কিছু অফিসার তাদের নিজেদের স্বার্থে পার্টির আনুগত্য চায়, পার্টির কাছে তাদের আনুগত্য আছে, এরকম একটা দেখায়। এটা একদম সরকারের এড়িয়ে চলা উচিত। বুদ্ধবাবু, উইথ আ সিরিয়াস নোট, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন যে কেন্দ্র রাজ্য থেকে কোনো কর সংগ্রহ করবে না, অর্থাৎ আবার রাজ্য কোনো অর্থ চাইবে না কেন্দ্রের কাছ থেকে, একটা ফর্মুলা দিয়েছেন এই রকম। সরকারিয়া কমিশনে আপনারা 50-50 প্রস্তাব রেখেছিলেন, তো এইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কেন্দ্রের সম্পর্কে বলছেন, কর কাঠামো সম্পর্কে বলছেন, কেন্দ্রের সুদ ইত্যাদি সম্পর্কে বলছেন, ধারের আপনাদের দোষারোপ করেছেন, আমি সেই পাটে যাচ্ছি না, কিন্তু পাশে দাঁড়াবেন রাজ্যের স্বার্থে যদি মনে হয়। অবান্তর কথা বললে কি করে দাঁড়াবো, কাজের কথা বললে দাঁড়াবো। এটা আপনি বললেন 50%, আমরা সরকারিয়াতে বলেছি, পরেও বলেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স নিয়ে যায় তার 34% দিচ্ছ, ওটা 50 পর্যন্ত তোলো, শেয়ার করো। কিন্তু আমি যদি বলি আমি ইনকাম ট্যাক্স আমি নেবো, কর্পোরেট ট্যাক্স আমি নেবো, পাগলের আমি তার সঙ্গে আমি আছি নাকি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্টগুলো কী বাবদ কী কোন ট্যাক্স নেবে পরিষ্কার করে দেওয়া আছে, তার মধ্যে কেউ হাত দিতে পারে না। কিন্তু তার মধ্যে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোকে আমরা অনুরোধ করতে পারি একটু পাল্টাও। স্টেট গভর্নমেন্টের সঙ্গে শেয়ার করছো 34%, ওটা 50 তোলো, আর একটু লাভ হয় আমাদের। সেটা সব স্টেটকে নিয়েই করা যেতে পারে একসঙ্গে, কিন্তু এইখান থেকে কোনো ট্যাক্স নিতে দেবো না, এই কথাটা কোনো মানেই নেই তো।
প্রশাসক বুদ্ধদেব বন্ধ বিরোধী, কিন্তু বিরোধী বুদ্ধদেব বন্ধ নিয়ে নিশ্চুপ, নাকি আপনি কষ্ট পাবেন, প্রতিবাদ করবেন? আমি নই, এই প্রশ্ন করেছেন আপনারই বন্ধু সমরেশ মজুমদার। তো আমার থেকে 1 বছরের সিনিয়র। বুদ্ধ, হ্যাঁ, তুমি তখন আর মুখ্যমন্ত্রী নও, তা আগের পরিচিতির সুবাদে তোমায় তুমি বলছি। আমি তো জানি চিরকাল তুমি গল্প উপন্যাস, বিশেষ করে প্রবন্ধের বই পড়তে ভালোবাসতে এবং লিখত। তা আগামী 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, বাঙালি 4 জন যুবক 1952 সালে এই দিনতে শহীদ হয়েছিল। এটা আমাদের যেমন সেন্টিমেন্ট, তোমারও একই সেন্টিমেন্ট। তোমরা, তোমার দল সেদিনকে ভারত বন্ধ সমর্থন করছে, একটু কষ্ট হচ্ছে না তোমার? না, আমরা শুধু কষ্ট নিয়ে বসে থাকছি এটা না। আমরা দিল্লির সঙ্গে কথা বলেছি, সেন্ট্রাল ট্রেড ইউনিয়নকে সিরিয়াসলি বলেছি আপনারা ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে রিথিঙ্ক করুন। 21 তারিখে আমাদের রাজ্যে বন্ধ হবে না, এদিন ভাষা দিবস, আমাদের কাছে ভাষা দিবস পালন করতে দিন। সাংস্কৃতিক জগতে কি করছেন, কি পড়ছেন, কি লিখছেন? সাংস্কৃতিক জগতে আমি এই মুহূর্তে একটা খুব পুরনো আমলের একটা ঔপন্যাসিকের একটা উপন্যাস জোগাড় করেছি। রূপাকে বললাম, ওরা খুঁজে ঠিক বার করে নিয়ে এসছে। নামটা মনে পড়লো, পড়তে ইচ্ছে করলো। সেটিং সান বলে একটা জাপানিজ নভেল, ওসামু দাজাই, আচ্ছা, রাইটার হু কমিটেড সুইসাইড, এবং লেখার নায়কও তাই। এইটা আমার কলেজ লাইফে পড়া, আবার পড়তে ইচ্ছে করছিল, কিছুতেই খুঁজে পেলাম না বইটা, তাই রূপাকে বললাম, ওরা দিয়ে গেল। আর চায়নার কিছু বই আছে, সেটা আমার একই সঙ্গে থাকে। দুরকম শরীর মানুষের অবস্থা বুঝে আমি পড়ি। চায়নার ওপর 2টো বই আছে এখন, ইন্ডিয়া অ্যান্ড চায়না। রাঘব বাহাল পড়েছেন বোধ হয়, কম্পারেটিভ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। আর হোয়াট চাইনিজ ওয়ান্ট বলে একটা বই, চাইনিজ ইকোনমির লেটেস্ট চেহারাটা বোঝা যায়, প্রবলেমগুলো বোঝা যায় ইত্যাদি। ওসামু দাজাইটা পড়ছি, ভালো লাগে। ধরুন, ওসামু দাজাই আমার পরিচয় হয় নামটা, তখন কলেজে পড়ি, দেশের শক্তিতে একটা কবিতা লিখল, অস্তগামী সূর্য দূরে, হৃদয় মরে হৃদয় পুড়ে, ওসামু দাজাই। আমি সত্যি তো এটা কি, এটা কি নামটা, এটা কি, কে? বলতো তোমায় পড়াবো। আর পড়ায় না দেয় না। তারপরে জোগাড় করে পড়লাম, দারুণ উপন্যাস। সেই কবিতাটার লাইনটাও মনে আছে এখনো, দেশে বেরিয়েছিল তাও মনে আছে, ওসামু দাজাই। সেই উপন্যাসটা কাল রাত্রি থেকে একটু ঘাঁটছি আবার। এটা কি দলের অস্তগামী সূর্যকে আবার তোলার প্রক্রিয়ার পার্ট? না, এটা হচ্ছে যুদ্ধের একটা বই পড়ছিলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। জাপানের হারার পর থেকেই সুইসাইডটা ওদের একটা জাতীয় প্রবণতা হয়ে গেছিল। সেইটা দেখছিলাম, প্রচুর গবেষণা হয়েছে। হ্যাঁ, গবেষণা হারিকেরিটা এই উপন্যাসিক ঠিক যুদ্ধ ফেরত আপনার আত্মহত্যা করলো। লাস্ট চিঠিটা বোনকে লেখা, নভেলিস্ট তো তাই, নায়কও তাই, সাংঘাতিক ব্যাপার। তাই জন্য ওইটা পড়তে ইচ্ছে করলো আরেকবার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসটা আমার কাছে একটা অবসেশন, আমি ভীষণভাবে পড়ি। সমস্ত দিকে যা বই আছে, ফ্যাসিজম অ্যান্ড ওয়ার। বুদ্ধবাবু, অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য।